নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই বিশেষ অনুষ্ঠান খবর 24 লাইভ কলকাতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা বিভিন্ন অতিথিদেরকে নিয়ে আমাদের এই লাইভ ফোন অনুষ্ঠান আমাদের হয় প্রত্যেক দিন, আর আপনারাও এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেন এবং আমাদের বিভিন্ন অতিথিদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি। আজকেও আমাদের সাথে রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ, এবং সবার আগে আমি সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে রয়েছেন টালিগঞ্জ বৌদ্ধ মঠ থেকে ভিগু মহারাজ জি আমাদের সাথে রয়েছেন। আগে আমি সরাসরি ওনার কাছে যাব এবং বুদ্ধ পূর্ণিমার যে কি বার্তা তিনি আমাদের দেন আমি ওনার মুখে শুনবো। অনেক অনেক শুভেচ্ছা ভিগু মহারাজ জি, নমস্কার। সাধু মঙ্গল। প্রথমেই যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, আমি সবার মঙ্গল কামনা করে একটু প্রার্থনা করছি, তারপরে আমি বুদ্ধ পূর্ণিমা নিয়ে দু একটি কথা বলবো। অবশ্যই। নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সপঙ্গলং রাক্কান্তু সপতিঃ সপবানু দমানু সংগানুভাবেন সদা সত্যি। আমি আমাদের সারা ভারত বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে 24 সকল দর্শকদের, বর্তমানে যারা আমাদের সাথে আলোচনায় আছে সকল ব্যক্তিবর্গদের পবিত্র বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং সকল কামনা করছি। আজকের দিনটা ইতিহাসের অন্যতম, কারণ বর্ষজন জাতিভেদে নিমজ্জিত ছিল। মানুষে মানুষে যখন ভেদাভেদ করা হতো, নারীর ব্যবধান ছিল, সেই সময়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে মানবতা, মানুষের মধ্যে সমানাধিকার, মানুষের ভেদাভেদ দূর করে ব্রাহ্মণশূদ্র এই সমস্ত বিষয় উঠে যে মানুষটি মানুষকে বিনা সুতার মালায় গেঁথেছিলেন এবং অহিংসা পরম ধর্মের ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন, তিনি হচ্ছেন মহামানব মহামতি গৌতম বুদ্ধ। আজকের এই বুদ্ধ পূর্ণিমা তিথি শুধু বৌদ্ধদের জন্য নয়, একজন মানুষ হয়ে আমরা অনেকে বুদ্ধকে বদরূপে সম্মান করি, অনেকে আমরা বড়রূপে সম্মান করেন, কিন্তু বুদ্ধ একজন মানব ছিলেন। তাই আব্দুল কুতের যে মানব পুত্র বুদ্ধ বইটি, সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধগণ সে জীবনের মধ্যে পায় একজন মানুষ যিনি একই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি বুদ্ধের জ্ঞান তথা বুদ্ধ হয়েছিলেন। ধন্যবাদ। কোনো কারণে নেটওয়ার্কের লিঙ্কের জন্য আমরা যোগাযোগ করতে বিচ্ছিন্ন হয়েছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমার দিন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রার্থনা করি যেন আমাদের যে সংকট রয়েছে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, সেটা যেন কেটে যাক এবং আমরা সবাই যেন আমাদের আবার সুস্থ জীবনযাপনে ফিরে আসি। তাই আমরা ভিগু মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি তার বৌদ্ধের শ্লোক আমাদের কাছে পাঠ করলেন এবং আমাদের জন্য প্রার্থনা করলেন। এবার আমি সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছেন সমাজসেবী রাজু। আসুন আমি ওনার কাছ থেকে, শেখ রাজা মাফ করবেন, আমি ওনার কাছ থেকে জেনে নেব ওনার বিষয়ে, এই রাজ্যের বিষয়ে যে সংকট আমরা রয়েছি উনি কি বার্তা দেবেন। हाँ राजू भाई, आप क्या बोलना चाहिएगा? राजा भाई।
आपको आवाज आ रही है मेरा? हेलो हेलो हाँ बोलिए राजा भाई, हम सुन रहे हैं, बोलिए। हेलो। हाँ सुन रहे हैं, बोलिए। जी आज मैं बोलना चाह रहा हूँ कि जो हम लोगों का लॉकडाउन का मसला चल रहा है अभी। बोलिए, हम सुन रहे हैं। इसमें आप मोबाइल को हिलाइए जो मत, आप सीधा मोबाइल के सामने बैठ के बात कीजिए। आप बताइए, जो करो आज ये जी एक, और आप एक समाज सेवी हैं और बहुत दिनों से हम देख रहे हैं कि आप समाज के लिए बहुत काम करते हैं, तो क्या कहना चाहिएगा आज? जी मैं यही बोलना चाह रहा हूँ कि आज जो ये कोरोना वायरस चल रहा है तो इसके वजह से आज लोगों को खाने के लिए कुछ भी नहीं है, क्या इसके लिए इसमें ख्याल नहीं किया जाएगा? आज लोग रोडों पे निकलते हैं, सड़कों पे निकलते हैं तो और जब दारू लेने के लिए लोग लाइन पे लगा के लाइन पे खड़ा होकर ये हो रहा है। मैं बोलना चाह रहा हूँ कि आप देखे होंगे अच्छा तरीका से कि ये नुकसान का एक जो मिठास है करना चाहिए। आप इसमें भी धर्म का राजनीति इस वायरस से हम लोग को करना होगा। কোনো কারণে নেটওয়ার্কের জন্য আমি যোগাযোগ করতে পারছি না, আমি এবার সরাসরি চলে যাব আমাদের কাছে। आप सुन पा रहे हो? आप बात करो। এবার আমি সরাসরি চলে যাব সিপিআইএম এর তরফ থেকে আমাদের কাছে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, আমি ওনার কাছে স্বাগত জানাবো এবং ওনার সাথে আলোচনা করব এই যে আজকে করোনা আতঙ্ক নিয়ে কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবার প্রশাসনিক প্রশাসক হিসাবে ববি হাকিম দায়িত্ব নিলেন। তো কি বলবেন আজকের এই যে কর্পোরেশনের এই যে বিষয়টিকে নিয়ে আপনি কি আলোকপাত করতে চাইবেন? বিষয় হলো সবটাই শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন অনির্বাণ। অডিও আসছে তো? হ্যাঁ আসছে। বলছি পুরো বিষয়টাই তো দলতন্ত্র এবং স্বজন পোষণ। একটা গুরুত্বপূর্ণ সময় যখন সারা পৃথিবী সারা দেশ এই ভয়ানক বিপর্যয় নিয়ে লড়ছে, সরকারের সহযোগিতা সমস্ত দলের পক্ষ থেকেই করা উচিত, এটা করা উচিত। কিন্তু এই সুযোগে 7 তারিখ কলকাতা কর্পোরেশনের নির্দিষ্ট 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেল, তারপরেও পেছনের দরজা দিয়ে প্রশাসক বসাবার নাম করে ববি হাকিমকে এবং একইভাবে বাকি কয়েকজন মেয়র পরিষদ যারা ছিলেন তাদেরকেই দায়িত্ব দেওয়া হলো। ফলে সরকার কি চাইছেন এই সময়কালে সকলকে নিয়ে কাজ করতে, না শুধুমাত্র নিজের যারা আছেন তাদের দিয়ে সংবিধানকে পদদলিত করে আইনকে করে শুধুমাত্র তাদের মাধ্যমে পৌরসভার কাজ পরিচালনা করতে? আমরা দেখেছি যে ত্রাণ বন্টনের প্রশ্নে বা সমস্ত ক্ষেত্রে এই সময় কলকাতা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের অনেকগুলো পৌরসভা এই সময়কালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সব কটাতেই প্রশাসক, এতদিন আমরা জানতাম যে এসডিও হতে পারেন সরকারি অফিসাররা, এই মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোর দায়িত্ব নেন। প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন মেয়র পরিষদ বলে কোনো বস্তু হয় না আসলে, কিন্তু আমরা সব জায়গাতেই দেখছি এই প্রাক্তন নামটাকে সামনে রেখে তাদের দিয়েই বকলমে হচ্ছে পৌরসভা। এই মুহূর্তে কর্পোরেশন আমরা দেখলাম, কলকাতার মতো কর্পোরেশন, সেটা পরিচালনা করবার পরিকল্পনা এবং তাকে প্রয়োগ করা, এতে দলবাজি আরো বাড়বে। দেখছেন সারা দেশ জুড়ে, রাজ্যেও সব জায়গায় রেশন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তার মূল কারণ তো এটাই যে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর আছেন, নেতা আছেন, তারা রেশন সরকারি যে মানুষের পাওয়ার কথা সেই চাল গম সবটা নিজেদের পার্টি অফিস থেকে অন্যভাবে বিলি করবার চেষ্টা করছে, তার ফলে এত সমস্যা তৈরি হয়েছে। কলকাতাতেও একইভাবে করোনা মোকাবেলায় সকলকে নিয়ে যখন কাজ করা উচিত, সে সময় এই ধরনের ঘটনা, এই ধরনের সিদ্ধান্ত সেই ঐক্যবদ্ধ প্রয়াসকে আঘাত করবে, আহত করবে, ক্ষতিগ্রস্ত করবে বলে আমরা মনে করি। আগামী দিনে এই যে এখানে কাউন্সিলরদের ভূমিকা কি হবে বা বাকি পুরসভাগুলি কি পরিস্থিতি হবে, আপনার মতে কি বলে সেটা? হওয়া তো উচিত নির্দিষ্ট। আমি একটা পৌরসভার উদাহরণ দেবো, পানিহাটি পৌরসভা। 21শে সেপ্টেম্বর 2018 সালে নির্ধারিত মেয়াদ পার হয়ে গেছে। আজকে আপনি আজকে তারিখ হচ্ছে 8 তারিখ, তাই তো? 8 তারিখ মে মাসের। আপনি কতগুলো দিন, বছর চলে গেছে একটা নির্দিষ্ট পৌরসভাকে অগণতান্ত্রিক ভাবে নির্বাচন না করে শুধুমাত্র প্রশাসকের নাম করে তৃণমূল কংগ্রেসের দলবাজির একটা আখড়ায় পরিণত করা হয়েছে, এবং অন্য পৌরসভাগুলো এই সময় ভেঙে যাবে। কলকাতা কর্পোরেশন গতকাল ভেঙে টাইম হয়ে গেছে। রাজ্যের অনেকগুলো পৌরসভা, এর আগে
হচ্ছে চন্দননগর কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন সহ অনেকগুলো কর্পোরেশন, এখন আরো দীর্ঘ অনেকগুলো পৌরসভা হচ্ছে এই নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে নির্বাচন সময় মতো না করবার কারণে। এবং এই পুরোটাই ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে অগণতান্ত্রিক ভাবে এবং হচ্ছে শুধুমাত্র দলতন্ত্র কায়েমের জন্য এই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ব্যাকডোর দিয়ে। এটা নিন্দাজনক। এখনো যদি শুভবুদ্ধির উদয় হয় তাদের, তাহলে এই গুরুত্বপূর্ণ সময় এই ধরনের সিদ্ধান্ত তারা নেবেন না বলে আশা রাখি। ধন্যবাদ। আমি এবার চলে যাব সরাসরি বিজেপি থেকে আমাদের সাথে রয়েছেন ময়ূরী চক্রবর্তী। আমি বলতে চাইবো যে ব্যারাকপুরের সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সম্পাদিকা তিনি, এবং তার কাছে আমি জানতে চাইবো এই যে ইতিহাসে প্রথমবার প্রশাসক হলেন ববি হাকিম, এটা কতটা নৈতিক সাংবাদিক অনুযায়ী কাজ হয়েছে, আপনি কি বলবেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রথমেই আমি যারা রয়েছেন উপস্থিত এখানে আমাদের লাইভ কনফারেন্সে, তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আশা করি তারা সকলেই বাড়িতে আছেন এবং সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আমার যেটা বক্তব্য, যে আমরা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত যেভাবে দেখে চলে আসছি, যে প্রত্যেকটা জায়গাতে প্রতিনিয়ত আমাদের যে মাননীয় মন্ত্রী রয়েছেন, উনি সব জায়গাতে তথ্য গোপন করে যাচ্ছেন। এই তথ্য গোপন করে উনি কি প্রমাণ করতে চান আমি ঠিক বুঝতে পারি না। কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জানার এটা অধিকার রয়েছে যে তাদের এই রাজ্যে কি চলছে কি না চলছে। সেই আন্দাজে কিছুই কোনো রকম কোনো তথ্য এইখানে দেওয়া হয় না। কোনো রকম কোনো নিউজ চ্যানেলে কতজন মারা যাচ্ছে, কতজন আক্রান্ত, সমস্ত বিষয় নিয়ে তথ্য গোপন। চাল চুরি আর কি কথা বলবো বলুন। যেরকম ভাবে চাল চুরি আর গম চুরি করে যাচ্ছে পশ্চিমবঙ্গ, আমার মনে হয় সব থেকে বেশি রেকর্ড এই পশ্চিমবঙ্গ চাল চুরি এবং গম চুরিতে করে যাচ্ছে। আগামী দিনে কি হবে বোঝা যাচ্ছে না, পরিস্থিতি অত্যন্ত সহজ। কারণ এরকম যদি পরিস্থিতি চলতে থাকে যে কতজন মানুষ আমার আশেপাশে করোনা আক্রান্ত রয়েছে, সেটা যদি আমি নাই জানতে পারি, তাহলে আমি সেফটিটা নেব কিভাবে? ধন্যবাদ। হ্যালো। আপনি কি কাজ খুঁজছেন? ফ্রেশার্সদের জন্য একটা বিশেষ সুযোগ। আমাদের টিভি চ্যানেলের জন্য মহিলা নিউজ রিডার এবং কপিরাইটার প্রয়োজন। এখনই যোগাযোগ করুন, আসন সীমিত। ফোন 7980529332।
যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের বিচ্ছিন্ন হতে হয়েছিল, আমরা আবার ফিরে এসেছি। এবার আমি চলে যাব কামারহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের কাছে। আমি সরাসরি তার কাছে যাব এবং জানতে চাইবো যে তার এই এখন যা परिस्थिति से নিয়ে তিনি কি বলতে চান। क्या कहना चाहिएगा अभी जो परिस्थिति हो रहा है, हम लोग देख रहे हैं कि कामारहट्टी में बहुत ज़्यादा एक झमेला का माहौल तैयार हो गया है, ये इसके कारण क्या है? आप तो उसी वार्ड के काउंसिलर हैं, 2 नंबर वार्ड का, तो इस बारे में थोड़ा अगर हमारे व्यूअर्स को आप बताएं। मैं बोलना थी कि आज हम लोग ये महामारी के दौरान यहाँ पे जो सब, मैं तहे दिल से सब जो लोग यहाँ पे कॉन्फ्रेंस में जुट हैं उनका मैं तहे इस्तकबाल करती हूँ और साथ ही साथ आपकी इस्तकबाल करती हूँ। और सबसे पहले इस महामारी के दौर में मैं अपना एक कलमा पढ़ना चाहती हूँ जो मेरे मजहब से है। तमाम मजहब के लोग, तमाम पार्टियों के लोग यहाँ पर बैठे हुए हैं, तो ला इलाहा इल्लल्लाह अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन, मैं इसके साथ शुरू करना चाहती हूँ। और जहाँ तक इस महामारी में हम लड़ाई झगड़ा की बात और पॉलिटिक्स की बात कम करें तो बहुत अच्छा होगा। आज ये लड़ाई झगड़े की बात नहीं है, कामारहट्टी में लड़ाई झगड़ा हो रहा है इस महामारी के दौरान, मगर ये कोई पार्टी बेसिस की बात नहीं है, पार्टी बेसिस पे कुछ भी नहीं हो रहा है। ये जो हो रहा है उनका आपसी मामला है और ये हो रहा है, ठीक है ना। तो इसको लेके हमको लगता है कि इस पे आलोचना ना ही करना बेहतर होगा। हम आज कोरोना वायरस से करें जिससे हम जूझ रहे हैं, जिससे हम लड़ रहे हैं, जिससे हम लड़ाई है, जिससे हम लड़कर जीतना चाहें, उस पे हम बातें करते तो अच्छी बात है। अफसाना जी, हमने देखा है कि 2 से 4 दिन पहले 6 तो बोमा चला था वहां पे और 600 आदमी को अभी वहां पे लॉकडाउन भी कर दिया गया, वहां पर सील हो गया आपका एरिया में। एक कोरोना पेशेंट भी वहां डिटेक्टेड हुआ है, तो इसके बारे में थोड़ा बताइए कि आप लोग किस तरीके से इसको हैंडल किए हैं और फिर ये झमेला का भी एक माहौल तैयार हो रहा है। तो पहले तो कोरोना के बारे में बताइए, जो आपके एरिया में अगर कोरोना डिटेक्ट हुआ है तो आप लोग क्या प्रोटेक्शन लिए इसके लिए? देखिए, ये कामारहट्टी स्लम एरिया है, ये स्लम एक एरिया है, अपने एरिया के बारे में जानते ही होंगे, ये बस्ती एरिया है और हम एक घर में जुड़ कर 25-25 लोग, 20-20 लोग यहाँ पे रहते हैं। रहने का यहाँ सुविधा अच्छा ही है और दवा का तो आप जहाँ तक जानते हैं ESI हॉस्पिटल इसी कामारहट्टी में है। और सबसे खुशी वाली हमारे है कि सागर दत्त हॉस्पिटल भी हमारे ही इलाके में है। तो यहाँ अगर से ये महामारी आया है तो यहाँ आंकड़े के हिसाब से बढ़ना चाहिए था, जैसे कि कंजेस्टेड एरिया है, पर यहाँ उस हिसाब से कुछ बड़ा नहीं है। अल्लाह के करम से 4 लोग इसमें इन्फेक्टेड हुए, कोरोना से ग्रस्त हुए और 4 लोग अभी बहुत अच्छे हैं, क्वारंटीन। कुछ लोग घर में ही हैं, आइसोलेट हैं, घर में ही आइसोलेट। तो मैं बताना चाहूंगी कि 2 नंबर वार्ड की जहाँ की मैं हूँ वहाँ पे एक केस ऐसा आया था, पर हम लोगों ने प्रशासन का सबसे पहला कदम था और म्यूनसिपालिटी से खबर आई, ये स्वास्थ्य दफ्तर से खबर आई कि यहाँ म्यूनसिपालिटी ने कहा, पाड़ी में म्यूनसिपालिटी ने मुझे भी खबर किया और हम सब मिलके चेयरमैन, वाइस चेयरमैन, जो लोग यहाँ नेतृत्व में है हमारे, आप तो जानते ही हैं, मदन राय, ममता बनर्जी का हाथ है हमारे सर पे। तो और हम लोग काउंसिलर मिल के एक्टिव हो गए। हम लोगों ने सबसे पहले तो ये किया कि वहाँ पे 25 एकदम सील कर दिया, 25 घर बोले तो 25 बाड़ी को हम लोगों ने बिल्कुल सील कर दिया और 4-5 हम लोगों ने वॉलंटियर रखने का ये मानी हुआ कि ये लोग ही जाते हैं बाजार, हम देते हैं, उनके घर तक पहुंचा देते हैं। 25 बाड़ी का मतलब यहाँ पे 600-650 लोग हुए। तो हम लोग ने इस तरह से इन्हें दिलाया और 4 दिन पहले ये 4 केसेस थे। 1 नंबर में 2 था, 2 नंबर वार्ड में 1 था, 4 नंबर वार्ड में 1 था, मगर सबके सब अब नेगेटिव हो रहे हैं, सबके सब केस ठीक हैं। वो लोग, उन लोगों ने बहुत मेहनत किया, उन लोगों ने आना है, वो कुछ ऐसा कर रहे हैं, जो इलाज चल रहा है, जो अभी तो इसका इलाज कुछ मखसूस नहीं है, जो भी इलाज है, जो इलाज मिल रहा है उस इलाज के जरिए और मेडिटेशन के जरिए, गर्म पानी के जरिए, जो भी बोलिए, ये लोग खुद की कोशिश कर रहे हैं कोरोना से लड़के। अब ये लोग बहुत अच्छी तरह, खुशी की बात है कि ये लोग कामारहट्टी में बहुत जल्दी आएंगे
और हमारे लिए बहुत खुशी की बात है। ये महामारी है, आया हुआ है, तो जानते हैं आप लोग, चाइना से और चलते तमाम देशों में आ गया, तो इससे लड़ने की हिम्मत भी रखनी चाहिए, और हम लोगों ने हिम्मत जुटाया इससे लड़ने के लिए, काम किया। तो 600 आदमी को सील किया गया है, तो उन लोगों के लिए क्या व्यवस्था आप लोग कर रहे हैं? क्योंकि उन लोगों को ना बाहर निकल सकता है, ना बाहर से आना जाना कर सकता है, तो उन लोगों के लिए क्या सुविधा दे रहे हो? वही मैंने आपको कि हम लोगों ने उनके लिए 4 वॉलंटियर रखा है। उन लोगों के अफ्तार, ये हमारा महीना चल रहा है, तो उन लोगों के लिए अफ्तार का इंतजाम और उन लोगों के लिए रात के खाने का इंतजाम। इस कमरट्टी 1 से 7 वार्ड में हम लोगों ने मदन मित्रा साहब की तरफ से 9 कम्युनिटी किचन बनाया है, 9 कम्युनिटी किचन बनाया है, जिसके जरिए सुबह का सहरी जो होता है, हलवा और पूरी, वो हम लोग देते हैं, और शाम के बाद जो रात होता है उसमें हम लोग खाना का इंतजाम करके हम लोगों ने रखा है। और वो लोग भी कुछ अपने लिए कुछ जरूरियात की सामान अगर मंगाना चाहते हैं, तो हम लोगों ने वॉलंटियर वहाँ पे रख दिया है, 4 वॉलंटियर, और जिनका तमाम जो डाटा है हम लोग में जमा कर दिया है। ये वॉलंटियर सैनिक की तरह सरहद पे खड़े हैं उन लोगों के लिए, और ये लोग काम कर रहे हैं। ধন্যবাদ। আমি এবার সরাসরি চলে যাব ভিগু মহারাজের কাছে, যদি আমাদের সাথে লাইনে एक बात থাকেন। बताना चाहती हूँ, जी, एक जी। टाइम दीजिए, एक बात बताना चाहती हूँ। जी, बताइए, बताइए मोहतरमा, म्युनिसिपैलिटी से जो जीआर का चावल, आटा, गेहूं, जो भी है, जो भी सुविधा है उनके लिए खाने पीने का सामान कम्युनिटी म्युनिसिपैलिटी के जरिए जीआर के माध्यम से जो आया है, हम लोगों ने वो भी तकसीम किया, उनमें बांटा हम लोगों ने। बहुत बहुत शुक्रिया। मैं आपके पास आऊंगा और भी कुछ मुद्दा लेके। मैं पहले जाऊंगा, अभी আমাদের সাথে রয়েছেন ধর্মগুরু, বৌদ্ধ ধর্মগুরু ভিগু মহারাজ। আমি ওনার কাছ থেকে কিছু জানতে চাইবো যে এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আপনি কি বাণী দিতে চাইবেন, বা কি আপনি কিভাবে মানুষকে মেসেজ দিতে চাইবেন? ধন্যবাদ সকলকে, যারা এখানে আলোচক আছেন তাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আমি আমাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং সকলের মঙ্গল কামনা করছি। তো যে কথাটা বলছিলাম, যে অর্থাৎ লাইনটা দিশটা আজকে নেটওয়ার্ক প্রতিষ্ঠা পাচ্ছে, ভগবান বুদ্ধের জন্ম বৈশাখী পূর্ণিমা তিথিতে হয়েছিল সিদ্ধার্থ রূপে। তিনি 35 বছর বয়সে 29 বছরের সংসার ত্যাগ করেছিলেন। 35 বছর বয়সে গিয়ে 6 বছর কঠোর সাধনার পরে বুদ্ধগয়া তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি বুদ্ধ হয়েছিলেন, বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, এনলাইটেনমেন্ট হয়েছিলেন, এবং দীর্ঘ 35 থেকে 45 বছর তিনি মানুষের কল্যাণে ধর্ম প্রচার করেছিলেন। বুদ্ধ যখন ধর্ম প্রচার করেছিলেন, তখন কিন্তু আমরা যে পবিত্র ত্রিপিটক পাই, বৌদ্ধ ধর্ম গ্রন্থ, সেখানে কিন্তু বৌদ্ধ শব্দ কোথাও নাই। এই ত্রিপিটকের মধ্যে বুদ্ধ ধর্মের কথাই বেশি বলেছেন। পরবর্তীতে সেটা একটা সম্প্রদায় হয়ে গেছে, বৌদ্ধ ধর্ম হয়ে গেছে, কিন্তু বুদ্ধ কিন্তু এরকম কোন সম্প্রদায়ের জন্য বলেনি। বুদ্ধের কথা ছিল সার্বজনীন। বুদ্ধ যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে অহিংসা পরম ধর্ম, যে অহিংসার মধ্য দিয়ে মানুষকে জয় করার কথা বুদ্ধ বলেছেন। বুদ্ধ বলেছেন, নাহি বেরেনা বেরানি সাম্মান্তি দা কুদাসানাং আবেরেনা সাম্মান্তি এসা দাম্মা সানান্তনো, যে জগতে সত্যতা দ্বারা সত্যতা উপশম হয় না, মিথ্যতা দ্বারা সত্যতা উপশম হয়, এটাই জগতের সনাতন ধর্ম। বুদ্ধ কাউকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, ঘৃণা এসব বুদ্ধ কখনো পছন্দ করতেন না। তিনি রাজপুত্র ছিলেন। তিনি রাজসিংহাসন ত্যাগ করার পরে 29 বছর যখন সংসার ত্যাগ করলেন, তখন তিনি 6 বছর কঠোর সাধনা করেছিলেন। এমন সাধনা করেছেন তার শরীর শুকিয়ে গেছিল। একটা রাজপুত্র সিদ্ধার্থ শুকিয়ে গেছিল, কিন্তু তিনি মাঝপথে আসলেন এবং মিডল পন্থা আবিষ্কার করলেন এবং মানুষকে মধ্যম পন্থার কথা বললেন। তো এই মধ্যম পন্থা আমাদের সকলের থাকার দরকার। আজকে যে পবিত্র বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমা দিনে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে লকডাউনে আছি। আমরা বিহারে বুদ্ধ মন্দিরে সব ধর্মগুরুরাই আমরা যার যার মন্দির, মসজিদ, গির্জা, চার্চ, বুদ্ধ গোড়া, আমরা সবাই যার যার অবস্থানে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই করোনা ভাইরাস আমাদের প্রত্যেকটা বিষয়ে, শুধু ধর্ম নয়, ধর্ম, সমাজ, রাজনীতি এবং প্রকৃতি পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আজকে সুন্দর দেখা যাচ্ছে, আমরা যখন আজকে শিলিগুড়িতে যখন বুদ্ধ পূর্ণিমার কথা শুনছিলাম, তো শিলিগুড়ি থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা পুরো অর্থাৎ পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানে অর্থাৎ পলিউশন নাই। তো এটা প্রকৃতি পর্যন্ত চেঞ্জ হয়েছে, একটা একদিকে পজিটিভ, একদিক থেকে নেগেটিভ। কিন্তু এই সময় যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সারা ভারতবর্ষ, সারা বাংলা সহ সারা বিশ্বের, সেই জায়গায় দাঁড়িয়ে লকডাউনের কারণে সবকিছু বন্ধ।
আমরা গরিব দুঃখী, আমার এখন কাউন্সিলর কিছু আগে বলছিলেন, আমাদের ব্যারাকপুরের কাউন্সিলর সম্ভবত, আর তার আগে আমাদের একজন সম্ভবত সিপিএম পার্টির কোনো কেউ বলছিলেন, আমাদের রাজাবাবু আছেন, আমাদের শেখ রাজা, তিনি মুসলিম হলো আমাদের খুব উপকারী মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কাছে যেটা দরকার যে আমরা ধর্মগুরুদের কথাগুলো যদি আমরা শুনে থাকি, সেই ভগবান বুদ্ধ হতে পারেন, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারেন, সে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হতে পারেন, সে আমাদের যীশু খ্রিস্ট হতে পারেন, সে আমাদের শ্রী গুরু নানকজি হতে পারেন আমাদের শ্রমণ মহা। আমরা যদি যে ধর্ম অনুসারী, আমরা যদি সত্যিকারে ধার্মিক হতে পারতাম, সত্যিকার ধার্মিক হতে পারতাম, রাজনীতি তো করছেন, রাজনীতি আগাগোড়াই করবেন, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, এ নিয়ে হোক, রাজনীতির জায়গা রাজনীতি। কিন্তু একটা সময় দাঁড়িয়ে আমরা টিভি খুললে, আমরা নিউজ পেপার খুললে, আমরা কেন শুধু বলতে পারি না আজকে অন্তত এই সময়, এই দুর্যোগের সময়, এই দুর্ভাগ্য সময়ে আমরা কেন সকল পার্টিকে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কেন শুনতে পাই না যে সবাই করোনার বিরুদ্ধে লড়ছে? সবাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বিভিন্ন রাজ্যের অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীরা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, প্রত্যেকের কাছে, প্রত্যেকটা পার্টি প্রধানের কাছে আমরা একটা সুর কেন শুনতে পাই না যে মানুষগুলো খেতে পারছে না, যে পরিযায়ী শ্রমিকরা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আটকে আছে, কত মানুষ পরিযায়ী শ্রমিকরা হাঁটতে হাঁটতে, সাইকেল চালাতে মারা যাচ্ছে, আপনারা প্রত্যেকে নিউজে পাচ্ছেন। কত মানুষ অনাহারে কষ্ট পাচ্ছে, আপনারা নিউজে পাচ্ছেন। এই মুহূর্তে যার যতটুকু সম্বল আছে সে সম্বল নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের আসল ধর্ম, আসল রাজনীতি, আসল সমাজের নীতি, আসল মনুষ্যত্ব। সে যে পার্টি হোক, যে ধর্ম হোক, প্রত্যেকের তাই। এবার আমরা বুদ্ধ পূর্ণিমা করিনি, আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা কোনো বুদ্ধ পূজা আমরা করিনি। আমরা বুদ্ধ পূজা বন্ধ করে আমরা সেই টাকা দিয়ে ডাক্তারদের পিপি দান করেছি, অর্থাৎ হাসপাতালের মধ্যে আমরা 100টা পিপি দান করেছি। আমরা অর্থাৎ যে বুদ্ধ পূর্ণিমার ভিক্ষার জন্য, অর্থাৎ বুদ্ধ পূজার জন্য যে ভিক্ষাগুলো আমরা পেয়েছিলাম টুকটুক করে, সেই ভিক্ষাগুলো দিয়ে আমরা প্রায় 150 জন মানুষের অর্থাৎ অন্নের ব্যবস্থা করেছি। প্রত্যেকের অ্যাকাউন্টের মধ্যে আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠান, আমরা সেভাবে, যারা আমাদেরকে ফোন করেছেন, আমরা হয়তো ডোর টু ডোর অনেকের কাছে যেতে পারিনি, কিন্তু যারা বিভিন্ন অঞ্চল থেকে, চা বাগান আছে ডুয়ার্স থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, সে নদিয়া থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের ফোন করেছেন, আমরা চেষ্টা করেছি আমাদের যে টুকটুক করে দান দক্ষিণা পেয়েছি, সেই দান দক্ষিণের টাকাগুলো যেগুলো আমরা অল্প বিপদ আপদের জন্য, রোগ ব্যাধির জন্য রেখেছিলাম, সেই টাকাটাও আমরা এই সময়ে গরিব মানুষগুলো হাতে তুলে দিতে পেরেছি। মনটা বড় হয়ে যায় যখন আপনি অপরের জন্য করবেন, তখন মনটা বড় হয়ে যাবে। তাই ভগবান বুদ্ধ বলেছিলেন, ভোগে ত্যাগে সুখ। ভোগের মধ্যে সুখ তো ক্ষণিক, কিন্তু ত্যাগের মধ্যে সুখ হচ্ছে অসীম, অপ্রমেয়। আমরা অনেক সময় ভালো রেস্টুরেন্টে যাই, ভালো রেস্টুরেন্টে গিয়ে একটা ভালো কিছু খাই, কিন্তু ভালো রেস্টুরেন্টে খাওয়ার পরে কতক্ষণ স্বাদ থাকে, যতক্ষণ আমাদের জিহ্বার মধ্যে ওই বিরিয়ানি, ওই ভালো মাংসটা, ওই ভালো সবজিটা আমাদের জিহ্বার মধ্যে থাকে। যখন গলাৎকরণ করে ফেলি, যখন গিলে ফেলি, তখন কিন্তু আর সেটা থাকে না। ভোগের আনন্দ ততক্ষণ যতক্ষণ আমাদের মুখে থাকে, যতক্ষণ ভোগের মধ্যে থাকে ততক্ষণ, কিন্তু ত্যাগের আনন্দ, মানুষকে হেল্পের আনন্দ, এটা কিন্তু চিরজীবন। আর এই জীবনে আপনি তার ফল পাবেন, পরের জীবনে পাবেন। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করবো, আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের বাংলার আনাচে কানাচে এখন অনেক মানুষ কষ্ট পাচ্ছে, নো ডাউট, এটা সত্য কথা। কিছু কিছু মানুষ রেশন ডিলার থেকে শুরু করে, কিছু কিছু মানুষ হাতের আঙ্গুল 5টা, আমি গতবারে বলেছিলাম 5টা আঙ্গুল যেমন এক সমান নয়, তেমনি প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এক সমান নয়। কেউ এই সুযোগে অর্থাৎ বড় লোক হতে চাইছেন, কিন্তু এই বড় লোকের টাকা কদিন চলবে? একটা ভালো গাড়ি কিনলে আপনারা দেখেছেন, বড় বড় ধনী ছেলেরা গাড়ি চালিয়ে কেন অনেক মারা যাচ্ছেন, আপনি দেখেছেন, শুনেছেন। কিন্তু এই টাকাগুলো থাকে না, মানুষকে ঠকানো টাকাগুলো থাকে না। মানুষকে দেওয়ার মধ্যে যে আনন্দ পাবেন, সেই আনন্দগুলো কিন্তু অর্থাৎ ভোগের মধ্যে পাবেন না, ঠকানোর মধ্যে পাবেন না। তাই প্রত্যেকটা রেশন ডিলার যদি কেউ অন্যায় করে থাকেন, যারা বা বিভিন্ন পার্টির নেতারা বা বিভিন্ন মানুষেরা, আমি নেতারা বলবো, যারা মানুষেরা আছেন, প্রত্যেকে এ সময়ে এক একজন দেবদূত হন। যার যতটুকু আছে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে পান বা বিভিন্ন সোশ্যাল এনজিও থেকে পান, যেখান থেকে পান, যেভাবে পারি আমরা এক একজন দেবতা হই। কারণ এখন আমরা যদি প্রতিদিন যদি একজন দুজন মানুষের মুখে, অর্থাৎ আমরা যদি অন্ন তুলিতে পারি, আমরা তার কাছে দেবতা হয়ে থাকবো। সেদিন আমরা তার কাছে, সেদিন ভগবানের কাছে হচ্ছে আমরা ভাবছি কি, অর্থাৎ আমরা যদি প্রার্থনা করে আমরা ভাবছি আমরা সবকিছু পেয়ে যাবো, কিন্তু সেটা অর্থাৎ প্রার্থনা করলে সবকিছু আমরা পাবো না। কিন্তু আপনার প্রকৃত ভগবান হতে পারবেন যখন আপনি একটা গরিব মানুষের মুখে দুবেলার অন্ন তুলে দিতে পারবেন, 2 কিলো চাল তুলে দিতে পারবেন, 1 কিলো আলু দিতে পারবেন, অন্তত 100 টাকা তার হাতে তুলে দিতে পারবেন, তখন দেখবেন তার কাছে আপনি সেদিনের জন্য ভগবান। একটা সুযোগ আমাদের, যারা আমরা বিভিন্নভাবে চিন্তা করি, আমাদের কাছে একটা সুযোগ যে গরিব দুঃখী মানুষগুলো পাশে দাঁড়ানো। এবং আমাদের কর্পোরেশন নিয়ে কথা হচ্ছে,
যদিও বা রাজনীতির শুরুতে আমরা যেতে চাই না ধর্মগুরুরা, এটা ঠিক কথা যে আমরা প্রত্যেকে চাইবো যে প্রশাসন তো চালাতে হবে। অর্থাৎ একজন তো আমাদের আজকে 7ই মে আমাদের কলকাতা পুরসভার আমাদের মেয়াদ শেষ, যেহেতু করোনা কারণে আপনার ইলেকশন হতে পারেনি, তাই সরকার তো অর্থাৎ প্রশাসন বসিয়ে তো কাউকে চালাতে হবে। কিন্তু সরকার উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে থেকে অন্তত একজন প্রতিনিধি নিয়ে এই প্রশাসক বানানো, তাহলে আর প্রশ্নগুলো থাকে না। এটা প্রত্যেকের ভাবার দরকার। আমরা অবশ্যই অর্থাৎ নিরপেক্ষভাবে আমাদের ভাবতে হয় এবং নিরপেক্ষ কাজ করা দরকার। প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একজন থাকলে আজকে কথা হয়তো উঠতো না, আছে কিনা আমি জানি না, কারা কারা লিস্ট আছে আমি জানি না, কিন্তু এটুকুই প্রার্থনা করবো সকলের কাছে, এটুকুই আমরা অনুরোধ করবো অন্তর থেকে যে আজকে একটা পবিত্র দিন বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা এটুকুই প্রার্থনা করবো সকল রাজনৈতিক দলের কাছে, সকল রাজনীতির নেতাদের কাছে, সকল রাজনীতির কর্মীদের কাছে এবং সকল এনজিও থেকে শুরু করে যারা সোশ্যাল কাজ করছি আমরা, সে সকল সোশ্যাল মানুষদের কাছে, আসুন আমরা যে মানুষের পাশে দাঁড়াই। অন্তত এই করোনা যুদ্ধ যতদিন লকডাউন চলবে, যতদিন করোনা যুদ্ধ চলবে, এই করোনা যুদ্ধ কিন্তু এত তাড়াতাড়ি যাবার নয়, এটা মাথায় রাখবেন। আমরা ভাবছি 17 মে 21 মে নয়, 17-21 মে হয়তো সম্ভবত শেষ হবে না। তাই আমাদেরকে মনোবল বাড়াতে হবে করোনার সাথে লড়াই করার জন্য, এই অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে। আজকে আমরা দেখুন এই বুদ্ধ পূর্ণিমা, আমার সত্যি আছে খারাপ লাগছে যে আমি এখানে শেখ রাজা আছে, এই যারা আছেন, আমরা আজকে অর্থাৎ এই 5টার সময় আমি কয়েকজন মুসলিম বন্ধুকে ফোন করলাম 6টার সময় যে এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা ইফতার খাওয়াই, আমাদের মন্দিরের মধ্যে আমরা যারা রোজা রাখে সেই রোজাদারীদের আমরা ইফতার খাওয়াই, কিন্তু আজকে আমরা সেটা পারিনি। আজকে আমরা বুদ্ধ পূজা করিনি, আমাদের বক্তদের খাওয়াইনি, আজকে আমরা ইফতার পার্টিও করিনি। এটার মধ্যে দিয়ে আমাদের একটা সম্প্রীতির বার্তা, আমরা ধর্মগুরুরা যেমন এক হয়ে যেতে পারছি, মানুষ যেমন আমরা এক হয়ে যেতে পারছি, তেমনি আমরা চাইবো যে রাজনীতির নেতারাও প্রত্যেক এই মুহূর্তে আমরা এক সুরে কথা বলবো। সেই সুরটা হচ্ছে করোনার বিরুদ্ধে লড়াই। যে যেভাবে পারেন, আমাদের অনেক কিটস নাই, পরীক্ষা ঠিকমতো রিপিট টেস্ট হচ্ছে না, আমাদের বিভিন্ন মানুষের কাছে সত্যি কথা অনেক জায়গায় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী একা চেষ্টা করলে কি হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করছেন, তিনি একা চেষ্টা করলে কি হবে, যারা তার অনুসারী আছেন, যারা রেশন ডিলারে আছেন, যারা বিভিন্ন প্রশাসক আছেন, প্রত্যেক মানুষ তো এক সমান নয়। তার জন্য আমরা শুধু যদি সবাইকে একজনকে দায়ী করে তাহলে হবে না, আমরা প্রধানমন্ত্রীকে দায়ী করলে হবে না, আমরা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী করলে হবে না। তো প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, শুধু কেওয়াস না করে, শুধু লড়াই না করে আমরা আসুন না একটু ভালোবাসা বিতরণ করি, আসুন না আমরা একটু প্রত্যেককে ভালোবাসি এবং কথা কাটাকাটি নয়, আমরা শুধু যুক্তিপূর্ণ কথা বলি। রেশন ডিলার অন্যায় করলে মানুষের কাছে রেশন না পৌঁছলে কি করে রেশন পৌঁছানো যায় সেটা আমাদের ভাবতে হবে। আমাদের যদি কথা বলতে হয়, রাজনীতি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমাদের ভাবতে হবে যে আমাদের এখানে অনেক কিটস নাই, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এখনো পর্যাপ্ত কিটস নাই। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছেন, কিন্তু এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব বেশি যে প্রত্যেকটা স্টেটের মধ্যে, প্রত্যেকটা স্টেটে, শুধু বেঙ্গল নয়, প্রত্যেকটা স্টেটের মধ্যে র্যাপিড টেস্ট করানোর মতো পর্যাপ্ত কিটস পৌঁছানো আমাদের সেন্ট্রাল অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর দরকার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দরকার। সেই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। বিজেপি নেতা যদি কেউ থেকে থাকেন, তাদেরকে এই সুরে কথা বলা দরকার যে যেন অর্থাৎ কিটস গুলো তাড়াতাড়ি পৌঁছে। তৃণমূল নেতা যারা আছেন, তৃণমূলে যারা কাজ করছেন, তাদের ভাবা দরকার কি করে রিপিট টেস্ট করে যারা করোনা আক্রান্ত মানুষ তাদেরকে আমরা বের করতে পারবো। কারণ আমরা এখন জানি না, সত্যি কথা জানি না। আমরা যখন আমাদের বক্তরা এসে যখন পায়ে ধরে প্রণাম করে, অনেক সময় আমাদের ভয় লাগে, আমাদের ভয় করে। কেন ভয় করে? এটা কে কোন কিরকম আছে আমরা জানি না। তাই এই রিপিট টেস্টটা খুব দরকার। সরকার অনেক টেস্ট বাড়িয়েছেন, বিভিন্ন জায়গায় বাড়ছে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ টেস্ট বেড়েছে, কিন্তু আমরা চেষ্টা করব যে এটা লকডাউনে থাকার জন্য এই মুহূর্তে আমরা যেন ঘরে বাইরে না যাই। কারণ আমরা জানি না, আমার প্রতিবেশী হতে পারে, আমার বন্ধু হতে পারে, হয়তো দূরের বন্ধু, কিন্তু আমরা অনেক সময় কাছাকাছি চলে আসলে আমরা ভাবি না তিনি সুস্থ, এটা আমরা জানি না। আমরা অনেক বাজারে চলে যাচ্ছেন। আমি যখন আমার টালিগঞ্জ বুদ্ধ মন্দির থেকে যখন আমি এমআর বাংলা হাসপাতালে কিট দেওয়ার জন্য ড্রাইভ করে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম যে অর্থাৎ 2-3 জায়গায় জটলা, অনেক মানুষ। আমি বললাম কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? আমার সাথে একজন ছিলেন, প্রশাসনের মানুষও ছিলেন। আমি বললাম এই সমস্যা, এখানে এত মানুষ কেন? আমি শুনতে পেলাম নাকি মদের লাইন, বুদ্ধ ভগবান, যে মানুষ ভাত খেতে পারছে না আর এনারা মদ খাওয়ার জন্য, সুরা খাওয়ার জন্য, যারা খাচ্ছেন তারা খাবেন, কিন্তু একটা লিমিট থাকবে তো বাবারে। তারা অর্থাৎ এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং তাদের অর্থাৎ যেভাবে করতে হবে সেভাবে করবেন, কিন্তু যে বীর যে বার্তা যে আমি দেখলাম, আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আমরা কোন জগতে বাস করছি। এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, প্রত্যেকে সচেতন হতে হবে। যারা অর্থাৎ এই মদের জন্য লাইন দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে যে আপনি তো বাঁচতে হবে, বাঁচলে তো আপনি মদ খেতে পারবেন ভাই। যারা বাজারে যাচ্ছেন প্রতিদিন, এখনো পর্যন্ত আমাদের বাংলায়, সত্যি কথা বাংলা নয় শুধু ভারতের প্রত্যেকটা স্টেটের মধ্যে
এখন পর্যন্ত মানুষ সচেতন নন। অনেক মানুষ সকালবেলা অর্থাৎ বাজারে চলে আসছেন হাজার শত শত মানুষ, অনেক মানুষের সংস্পর্শে চলে আসছেন। এটা কিন্তু আমাদের জন্য খুব রিস্কফুল। একজন মানুষ করোনা আক্রান্ত হলে তার সাথে তার পরিবার, তার সাথে তার প্রতিবেশী, প্রত্যেকে আমরা আস্তে আস্তে এফেক্টেড হব। তাই সকলকে সচেতন থাকতে হবে, আমরা কোনো মানুষের সংস্পর্শে আসবো না। তাই আমরা আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আজকে আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছিলাম। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা চেষ্টা করেছি সেই বুদ্ধ পূজার টাকা দিয়ে আমাদের বিভিন্ন প্রকার উপকারমূলক কাজ করার জন্য। আজকে আমরা খুব ভালো লাগছে, যারা যে বলুন, আজকে আমাদের অর্থাৎ এই অঞ্চলের কিছু সংগঠন আজকে বুদ্ধ পূর্ণিমা দিন রক্তদানের শিবির অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল। আমি নিজেও আজকে বুদ্ধ পূর্ণিমা দিন এতদিন পারিনি, আজকে প্রায় আমার 35 বছর সন্ন্যাস জীবন। তো 35 বছর সন্ন্যাস জীবন আমি কোনোদিন পারিনি বুদ্ধ পূর্ণিমায় রক্তদান করতে, আজকে আমি বুদ্ধ পূর্ণিমায় রক্তদান করতে পেরেছি। তো যখন এই রক্তগুলো দিচ্ছিলাম তখন আমি প্রার্থনা করছিলাম যে এই রক্ত হয়তো কোনো একটা মুমূর্ষু রোগীকে হয়তো বাঁচিয়ে তুলবে, জীবন দান করবে। আমি যেন এই পুণ্য প্রভাবে আমি যেন অত রোগমুক্ত থাকি, আমি যেন সুস্থ থাকি। এবং আমার এই করোনা ভাইরাস যারা আক্রান্ত, অনেক মানুষ মারা গেছে, 2,60,000 মানুষ বিশ্বের মধ্যে এই মুহূর্তে মারা গেছে। আমাদের বর্ষে প্রায় 2,000 ছুঁই মৃত্যু সংখ্যা, 50,000 ছুঁই আক্রান্ত। আমাদের বাংলায়ও তাই, প্রায় অর্থাৎ 100 কাছাকাছি চলে আসছে, অর্থাৎ কোমোডিটি বাদ দিয়ে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কখন সচেতন হব? এখন যদি অ্যালার্ট না হই কোথায় যাব? যদি 17 তারিখ বা 21 তারিখ লকডাউন তুলেও দেয়, আমি সকলের কাছে অনুরোধ করবো, যারা দর্শক আছেন, যারা ভিউয়ার্স আছেন, যারা আমাদের বক্তরা আছেন, যারা আমাদের বন্ধুরা আছেন, প্রত্যেক অনুরোধ করবো, লকডাউন তুলে দেওয়া মানে সরকার আমাদেরকে স্বাধীন করে দিলেন মানে এই নয় আমরা যা খুশি তাই করবো, আগের মতো জীবনে চলে যাব না। আমরা সবসময় ঘর থেকে বেরোলে মাস্ক পরবো, প্রয়োজনে আমরা হ্যান্ড গ্লাভস পরবো। আমরা সবসময় চেষ্টা করবো মানুষের থেকে ডিস্টেন্স মেনটেন করতে, যদি এখান থেকে বেরোতে হয় এই বিষয়গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এবং আমরা এটুকু আজকে বুদ্ধ পূর্ণিমার দিন একজন ধর্মগুরু হিসাবে, আমি ধর্মগুরু বলবো না, আমরা আপনাদের একজন বন্ধু হয়ে বলবো যে এই দিনে আমরা প্রতিদিন চেষ্টা করি, যারা গভর্নমেন্ট সার্ভিসম্যান আছেন, যারা বিজনেসম্যান আছেন, আমি এখানে অনেকে চিনতে পারছি না যারা আছেন, তাদের সকলকে আমি পুণ্যদান জ্ঞাপন করি, শুভেচ্ছা জ্ঞাপন করি, ভালোবাসা জ্ঞাপন করি। শেখ রাজা ছেলেটাকে আমি চিনি, সে অর্থাৎ আমার মঠের অর্থাৎ একজন। তো এই ছেলেরা সবসময় এরকম কাজ করেন আমি জানি। তো যারাই করছেন সবাই, আপনারাও করছেন আপনাদের লেভেলে, আমি হয়তো জানি না, আমার সাথে যোগাযোগ বলে হয়তো জানি না। দীপঙ্কর বাবু যিনি অ্যাঙ্কার, তো তিনিও কাজগুলো করছেন। আমরা সকলকে আশীর্বাদ করি। দেখুন, আশীর্বাদ অভিশাপ এগুলো কোন ধর্মগুরুর পকেটে থাকে না, ভগবান বুদ্ধ সেটা বলেননি। আশীর্বাদ অভিশাপ আমাদের কর্মের দ্বারা। ভগবান বুদ্ধ বলছেন, না যাস্তা বসালা হতে না যাস্তা হতে ব্রাহ্মণ, কাম্মানা বসালা হতে কাম্মানা হতে ব্রাহ্মণ। জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, জন্মের দ্বারা কেউ সন্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ বৃষর হয় না। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, কর্মের দ্বারাই মানুষ সাধু হয়, কর্মের দ্বারাই মানুষ সন্ডাল হয়। তো সুতরাং আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী, আমার গায়ে গেরুয়া বসন, আমি যদি সন্ন্যাসীর কাজ না করি, ব্রহ্মচর্য পালন না করি, আমি যদি অন্যায় করি, তাহলে আমি সন্ন্যাস বেশ তাই হবে, আমি সন্ন্যাস হবে না। তাই বুদ্ধ বলছেন আমাকে কর্মটাই করতে হবে। আসুন আমরা যে পার্টি করি, যে দল করেন, যে ধরনের মানুষ হন, আমরা আদর্শ মানুষ করি, আমরা চেষ্টা করি আদর্শ মানুষ। গৌতম বুদ্ধ তাই করেছিলেন। ত্যাগ কিরকম দেখুন না, এই মানুষটা রাজসিংহাসন ত্যাগ করে বেরিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। রাজসিংহাসন ত্যাগ করেছেন, তার স্ত্রী ত্যাগ করেছেন, তার নবজাত সন্তান রাহুলকে ত্যাগ করেছেন, সবকিছু ছেড়ে চলেছিলেন। তো আমরা সেই ত্যাগের পরাকাষ্ঠা ভগবান বুদ্ধের শিষ্য। আপনারা অনেকে ভগবান বুদ্ধকে ভালোবাসেন, বিভিন্ন রাজনীতির দল হতে পারেন, কিন্তু আপনারা ভগবান বুদ্ধকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, স্বামী বিবেকানন্দকে রেসপেক্ট করেন। এই মানুষগুলোকে যখন আপনারা রেসপেক্ট করবেন, এই মানুষগুলোকে শ্রদ্ধা সম্মান করবেন, তখন তাদের নীতিগুলো আমাদেরকে মানতে হয়। হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে শ্রদ্ধা করেন, মুসলিমরা শ্রদ্ধা করেন, আমাদের গুরু নানকজিকে আমাদের শিখ ভাইরা রেসপেক্ট করেন। তো এই ধর্মগুরুদের কথাগুলো আমাদের যতক্ষণ না মান ধার্মিক হতে পারে। আমি বৌদ্ধ তখন হব আমি যদি বুদ্ধের নিয়মগুলো মানি, তাহলে আমি বৌদ্ধ হতে পারবো। আসুন আমরা আগে মানুষ হই, শুদ্ধসারী মানুষ হই এবং আত্মকল্যাণ পরকল্যাণের জন্য হই। বুদ্ধ পূর্ণিমা দিনে আমি আমাদের 24 ঘন্টা দর্শকের, আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন সেখানে আমাদের অনেকে এখন আলোচনা বাকি আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি সকলকে 24 ঘন্টা 24 আওয়ার্স টিভির আমাদের দীপঙ্কর বাবু সহ সকলকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা। সকল দর্শকদের বুদ্ধ পূর্ণিমা দিনে ভগবান বুদ্ধের মৈত্রীর প্রভাবে সকলের জীবন পূর্ণময় হয়ে উঠুক। আমরা যেন এই মহামারী করোনা ভাইরাস থেকে যেন মুক্ত হতে পারি। আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে আমাদের ভারতের যে কাঠামো, সেই কাঠামো যেন আরো উন্নত হয়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার যে নেতৃত্বে যেভাবে করোনার বিরুদ্ধে তিনি লড়াই করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাকে বিভিন্নভাবে অনেক সময় সহায়তা করছেন, আমরা যখন বিভিন্ন মিটিং গুলো দেখেছি, আমাদের বিজেপির পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে অনেকে তাকে সাপোর্ট করেছেন।
এই সাপোর্ট গুলো দেওয়া দরকার, এবং ভুল ভ্রান্ত যদি হয়ে থাকে সেটা মুখ্যমন্ত্রীর ফোনে বা বিভিন্ন ভাবে নেতাদের ফোন করে আপনারা আলোচনা করে এটা করে নিতে পারেন। বিভিন্ন মিডিয়াতে প্রতিদিন এই ক্যাসাল গুলো আমাদের ভালো লাগে না, ঝগড়াগুলো শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। প্রত্যেকে আসুন আমরা মানুষকে ভালোবাসি, প্রত্যেকটা যে যে দল করুন, কিন্তু আমরা একজনের ভাই, একজনের বোন। সুতরাং আমরা আসুন প্রত্যেকে ভাই বোন হয়ে আমরা থাকি, আমরা প্রত্যেকে আনন্দ মনে থাকি, খুশি মনে থাকি, প্রত্যেকে জয়মঙ্গল হোক। আমি প্রার্থনা করি ভগবান গৌতম বুদ্ধের যে মহামৈত্রী, তিনি করুণা আদা ছিলেন, তার জীবনে বলতে গেলে অনেক কথা চলে যাবে, আপনারা অন্য বিষয়ে আলোচনা করতে পারবেন না। তাই আমি শেষ করব যে আমি সকলকে আজকে আমাকে দীপঙ্কর সুধীর বাবুকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আশীর্বাদ জ্ঞাপন করছি, পুণ্যদান জানাচ্ছি যে তিনি যে আমাকে আজকে বুদ্ধ পূর্ণিমা দিনে এই বুদ্ধের দু একটি কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা যারা আজকে আলোচক বিন্দু আছেন, আপনাদের সকলকেও আমি আপনাদের সকলকে এবং সকলের পরিবারকে এবং সকল পার্টির নেতাদেরকে, সকল পার্টির কর্মীদেরকে এবং আমাদের বাংলার সকল মানুষকে এবং আমাদের ভারতের সকল মানুষকে, বিশ্বের সকল মানুষকে আজকে মহান বুদ্ধ পূর্ণিমা, এই যে কথাটা আপনাদেরকে বলতে গিয়ে আমি লাইনটা রেখে দেখেছিল যে বুদ্ধ পূর্ণিমা শুধু বুদ্ধের জন্ম নয়, এদিন বুদ্ধের মৃত্যুও, এদিন বুদ্ধের সিদ্ধি লাভের দিনও। এই বৈশাখী পূর্ণিমা তিথি, এই বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ জন্মেছিলেন, এই বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ বুদ্ধ হয়েছিলেন, এই বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধ দেহ রেখেছিলেন। শুধু সময়টা অন্তর 2566 বুদ্ধ বর্ষ, এখন যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে ভগবান বুদ্ধ। যে সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে ভগবান বুদ্ধের যে ভাবনাগুলো, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কি সুন্দর বক্তব্য রেখেছেন যে বুদ্ধের অর্থাৎ জীবন উপরে, অনেকে জানেন না, আমরা শুনেছি, সেটা খুব ভালো লাগলো। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, তার কাছে আমরা সত্যি কথা বাংলা কৃতজ্ঞ, বিকজ অফ আমরা তার থেকে বুদ্ধ পূর্ণিমা ছুটি প্রথম পেয়েছি, সুতরাং আমরা তার কাছে কৃতজ্ঞ। তাই আমরা প্রত্যেকের প্রার্থনা করি যে আমাদের রাষ্ট্রনায়ক যারা আছেন, আমাদের প্রশাসক যারা আছেন, তারা প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা এমএলএ, প্রত্যেকটা এমপি, প্রত্যেকে যেন খুব ভালো থাকেন, প্রত্যেকটা মন্ত্রী থেকে শুরু করে মেয়র পরিষদ থেকে শুরু করে প্রত্যেকে খুব ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকের জীবনে জয় মঙ্গল হোক। আজকে করোনা ভাইরাস থেকে আমরা যেন মুক্ত হতে পারি তথাগত বুদ্ধ সমীপে এবং আমাদের পবিত্র ধর্মগুরুদের কাছে আমরা এই প্রার্থনা জানাবো যে আমরা যেন তাদের মৈত্রীর প্রভাবে, তাদের ভালোবাসার প্রভাবে, তারা মানুষকে ভালোবাসে অনেক কিছু ত্যাগ করেছিলেন। তাই আমরা প্রার্থনা করব যে সকল মানুষ ভালো থাকুন, সকল মানুষ সুস্থ থাকুন, সকল মানুষের কল্যাণ হোক। ধন্যবাদ সকলকে। বাবা তো সাব্বা মঙ্গলাং রাক্ষান্তু সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানু দাম্মানু সামগানো ভাবেনা সদা সত্যি বাবান্তুতে। বৈশাখী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে, বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় আশীর্বাদ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আলোচনা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমি আছি আপনাদের সাথে। ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদের সাথে ভিগু মহারাজ তার বাণী আমাদের কাছে তুলে ধরলেন এবং আমাদের দর্শকদের শোনালেন। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা কিভাবে বুদ্ধের বাণীকে আমরা শুনে কতটা আমরা নিজের জীবনের ক্ষেত্রে সেটা আমরা প্রয়োগ করতে পারবো, আমরা অবশ্যই চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এই করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে। আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে করোনা আতঙ্কে কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবার প্রশাসক হলেন ববি হাকিম, এই নিয়ে আমাদের সাথে যারা আলোচনায় রয়েছেন তারা আমাদের সাথে কথা বলছেন। এবার আমি সরাসরি চলে যাব সমাজসেবী এস কে রাজার কাছে, তার কাছে জেনে নেব যে তার বক্তব্য কি এবং তিনি কি কাজ করছেন এখন এই পরিস্থিতিতে। আপনি শুনতে পাচ্ছেন मिस्टर राजा भाई? आप सुन पा रहे हैं? बताइए आप। हम लोग का ब्रेक का टाइम हो गया, उसके बाद हम लोग, हाँ बताइए। मैं बोलना चाह रहा हूँ कि आप देखेंगे अच्छा तरीका से कि आज एक माहौल पे एक डर का जो कारोबार चलाया गया, डर का कारोबार को बंद किया, और जो भी ये इस वायरस से, जो भी सिस्टम से, जो भी एक ধন্যবাদ। কোনো কারণে আমাদের সাথে লাইন বিচ্ছিন্ন হয়েছেন। আমি আরেকবার ভিগু মহারাজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তিনি তার সময় বার করে আমাদের সাথে এলেন এবং বুদ্ধের বাণী আমাদের কাছে রাখলেন। আমরা আলোচনার বিষয়ে আরও থাকবো, কিন্তু ওনাকে আমরা বেশিক্ষণ আর করবো না, আমরা আটকে রাখবো না এবং ওনাকে আমরা অসংখ্য আরেকবার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যে উনি তার সময় বার করে আমাদের সাথে এসছেন এবং কামনা করি উনি সুস্থ থাকুন এবং মানুষের জন্য এইভাবে কাজ করে থাকুন। আপনারা দেখুন 24 আওয়ার্স। আমরা একটি ছোট্ট ব্রেকের পর আবার ফিরে আসছি। নমস্কার। সাধু 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 সাধু।
14 दिन पहले भवानीपुर थाने में जीडी दर्ज हुई थी, सेम गर्ल। जीडी में क्या था सर? मेरे हिसाब से ड्रग्स इज जस्ट अ फसाद, कुछ और छुपाने की कोशिश की जा रही है सर। तुझे पता है, हम जब भी कोई कहानी पढ़ना शुरू करते हैं तो सबसे पहले हम उसमें हीरो को ढूंढते हैं। हीरो। আপনি কি কাজ খুঁজছেন? ফ্রেশার্সদের জন্য একটা বিশেষ সুযোগ, আমাদের টিভি চ্যানেলের জন্য মহিলা নিউজ রিডার এবং কপিরাইটার প্রয়োজন। এখনই যোগাযোগ করুন, আসন সীমিত। ফোন 7980529332। করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষের পাশে আমরা। লকডাউন চলাকালীন কালোবাজারি রুখতে এবং সমাজকে সচেতন করতে আমরা আপনার সমস্যায় সহযোগিতায় 24 HRS টিভি সবার পাশে সব সময়। এলাম এবং আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যে বিশিষ্ট ব্যক্তিরা তারা আমাদের সাথে রয়েছেন, ময়ূরী চক্রবর্তী বিজেপি থেকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সম্পাদিকা, এছাড়া রয়েছেন কাউন্সিলর আফসানা খাতুন, কামারহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং আমাদের সাথে রয়েছেন সিপিআইএম থেকে অনির্বাণ ভট্টাচার্য, জেলা কমিটির মেম্বার এবং সিপিএম এর উত্তর 24 পরগনা। আসুন আমাদের আলোচনা বিষয় আমরা এবার ফিরে যাই। এতক্ষণ আমরা বৌদ্ধ পূর্ণিমা নিয়ে বৌদ্ধ ধর্মগুরু ভিগু মহারাজের কাছ থেকে আমরা কিছু শান্তির বাণী এবং তার কাছ থেকে কিছু উপদেশ আমরা শুনলাম। এবার আমরা মেন আলোচ্য বিষয় সে নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি চলে যাব काउंसिलर अफसाना खातून जी का। अफसाना जी, मैं आपसे पूछना चाहूँगा कि कमरहट्टी में एक माहौल हो गया, दहशत का माहौल हो गया। हमेशा मैं देख रहा हूँ कि कभी ना कभी आपके अपने पार्टी के आदमी कोई ना कोई वजह से एक झगड़ा, एक लड़ाई का इशू बन गया है। कभी कभी देखते हैं कि एक बोमा चल रहा है, कभी कभी देख रहे राशन को लेकर झमेला चल रहा है। ये क्या हो रहा है, इस बारे में थोड़ा अगर आप बताएं। आप तो वहाँ का काउंसिलर है, आपका जैसे 6 नंबर वार्ड का काउंसिलर अंसारी है, उनके वार्ड में हम देख रहे हैं कि कभी कभी बहुत सारा वायलेंस भी तैयार हो रहा है। इसका कारण क्या है, थोड़ा अगर आप बताएं मेरे व्यूअर्स को कि आप लोग के अपने पार्टी के आदमी खुद एक लड़ाई का माहौल बन गया कि किसी के पास रियासत रहेगा, कौन अपना मकाम बना सकेगा, यही लेके क्या आप लोग में एक लड़ाई चल रहा है? देखिए, हमको जहाँ तक लगता है कि आज हम लोग का विषय कोरोना है, तो हम लोग कोरोना पे बात करें तो ये अच्छी बात होगी। ये 6 नंबर वार्ड में ये उनका अपना जाति मामला है, अपना पर्सनल मामला है। मीडिया तक पहुंचा था, आप लोग जानते ही होंगे। तो पुलिस इस पर कार्रवाई कर रही है और बहुत जबरदस्त कार्रवाई, आप लोग सब जानते हैं। पुलिस जो कार्रवाई करती है तो पुलिस की है, कुछ देखती नहीं है। और यहाँ आउटपोस्ट के जो ऑफिसर हैं तरुण दा हमारे, वो बहुत सहयोगिता करते हैं, बहुत हेल्प करते हैं इन कामों में। और वो इस माहौल में, इस महामारी के दौर जहाँ हम सब एक लड़ाई पे उतरे हुए हैं, देश के हम तमाम मजाहिब के लोग, देश के हम तमाम पार्टी के लोग जहाँ इकट्ठा होकर हम लोग लड़ रहे हैं। सियासत की रोटियां भी सेकी जा रही हैं, मगर ये कुछ केयर वाले लोग हैं, बस वही लोग देख रहे हैं। और जो आम लोग हैं, जो हम हैं, आप हैं, हम जो आम लोग हैं, मैं पार्टी से काउंसलर हूँ, हमारा पार्टी क्या काम कर रहा है ये बताने की जरूरत नहीं। तमाम लोग देख रहे हैं, देख रही है। हमारी दीदी ने कब मना किया कि बाहर से लोग ना आए,
हमारी दीदी ने कब अलर्ट किया कि ऐसे हो जाएगा वैसे हो जाएगा, एक अनजानी घटना घट जाएगी, हमारी दीदी ने कब मना किया था? ये तमाम लोग, ये पब्लिक है, अब बेवकूफ है और ना बुद्धू है। और पॉलिटिक्स की बात में भाई हमारे हम आज ना जाए तो अच्छा बात होगा। और आप जो देखिए पॉलिटिक्स हम लोग नहीं कर रहे हैं, लेकिन आदमी जहां पे दहशत में जी रहा है, जहां पे आदमी को कोरोना वायरस का एक डर सा माहौल पैदा हो गया, उस जगह में आपस में एक ही पार्टी का आदमी आप लोग एक दूसरे से लड़ रहे हैं। हम लोग को जहां तक खबर है कि कमालुद्दीन अंसारी 6 नंबर वार्ड का जो है, उनके भतीजे बार बार एक झगड़े का माहौल तैयार हो रहा है, कभी बम चल रहा है, कभी गोली चल रहा है। एक पार्टी में एक ही पार्टी के आप लोग सब है, फिर भी आपस में लड़ रहे हैं। ये कौन सा माहौल तैयाর? আমি সরাসরি চলে যাব অনির্বাণ ভট্টাচার্য মহাশয়ের কাছে। আমরা জানতে চাইবো এই যে গোষ্ঠী দ্বন্দ্ব এখন একটা তৈরি আমরা দেখছি যে তৃণমূলের মধ্যে, একই পার্টির মধ্যে কখনো রেশন ব্যবস্থা নিয়ে কখনো ঝগড়া, কখনো বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়া, এই জিনিসগুলো কতটা একটা পার্টির কি একটা মানে একটা ভেতরকার যে সংঘাত সেই রূপটা কি বেরিয়ে আসছে? আমি আপনাদের কথা বলবো, তার একটা ফোন আছে, নিয়ে নিন। নমস্কার, কে বলছেন, কি মতামত রাখবেন আপনি বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি যিনি বিজেপির প্রতিনিধি আছে তাকে একটা করতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। কেয়ার ফান্ড যেটা করা হয়েছে, সেই পিএম কেয়ার ফান্ডটা কেন আমাদের ক্যাগাওতার বাইরে রাখা হলো, এবং আমি ব্যারাকপুর থেকে বলছি, এই প্রশ্নটা একটু উত্তর পেলে ভালো হয়। আরেকবার যদি বলেন প্রশ্নটা, আমি এই প্রশ্নটা নিয়ে আপনাকে শুনবো, আরেকবার একটু বলবেন। পিএম কেয়ার ফান্ড, সিএম কেয়ার ফান্ড, হ্যাঁ পিএম কেয়ার ফান্ড, যেটাকে ক্যাগাওতার বাইরে রাখা হয়েছে। যে ফান্ডটা স্পেশাল ফান্ড করা হয়েছে করোনা রিলিফের জন্য, এটা ক্যাগাওতার বাইরে রাখা হলো কেন? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই বড় বড় আদানি আম্বানি শিল্পপতিদের যে টাকা ট্যাক্স মুকুব করা হয়েছিল, সেই ট্যাক্স মুকুব যদি না করা হতো তাহলে কি সেই টাকাটা আমাদের এই করোনা মোকাবিলা আমরা করতে পারতাম না? ধন্যবাদ আমাদের সাথে আপনার মতামত রাখার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ফোন লাইন খোলা রয়েছে, আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। তার আগে আমি একটু অনির্বাণ বাবুর কাছে জানবো, এই যে মানে পার্টির মধ্যে যে এখন একটা দেখছি যে একটা লড়াই, এই বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি বলবো, তো দলের জন্মলগ্ন থেকে এই সমস্যা। এখন একটা দল যদি সবটাই শুধুমাত্র লুটের জন্য তৈরি হয়, যদি সমস্ত ক্ষেত্রেই বিষয় থাকে যে ছাত্র ভর্তি থেকে রেশন থেকে যে কোনো স্তরে শুধু ক্ষমতা দখল আর ক্ষমতা বিনিময় হচ্ছে ব্যক্তিগত আত্মসাৎ করা, এই যদি কোনো দলের একটা বড় অংশের নেতৃত্বের ভূমিকা থাকে তাহলে যা হওয়ার তাই হবে। এখন দেখছেন রেশন নিয়ে পশ্চিমবঙ্গে কি হয়, তার মূল কারণ কি? মূল কারণ একটাই যে রেশনে আমরা নিই না, মানুষ নেন না, এটা তার অধিকার। সেই অধিকার যখন মানুষ বুঝতে যাচ্ছেন, রেশন দোকানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বরাদ্দ যে চাল এবং গম যা তাদের পাওয়া দরকার, পাওয়ার কথা, সেটা তারা পাচ্ছেন না। স্বাভাবিকভাবে মানুষ একটা সময় তো রাস্তায় নামবেনি। ফলে এবং সব জায়গায় আপনি খবর নিয়ে দেখবেন, তার মূল কারণ হচ্ছে দুটো কথা একটু সময় নিয়ে বলতে হবে। একটা অবশ্যই বলুন, আমি শুনবো আপনার কাছে। 5 রকমের রেশন কার্ড আছে আমাদের রাজ্যে, 3টে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত, 2টো হচ্ছে রাজ্য সরকার। এবং তাতে একেবারে নোটিশ দিয়ে রাজ্যের খাদ্য দপ্তর থেকে রেশন দোকান জানানো হয়েছে। আমরাও জানি, যে মানুষও জানেন যে একজন মানুষ একটা নির্দিষ্ট কার্ডে কত চাল, কত গম বা কি পাবেন। কিন্তু দিন থেকে আমরা লক্ষ্য করলাম যে অনেক রেশন ডিলার তারা তার প্রাপ্য মাল পাচ্ছেন, বা যারা পাচ্ছেনও তাদের ভয় দেখিয়ে দলের পক্ষ থেকে নেতৃত্ব বা কাউন্সিলর যারা আছেন তারা সেই মাল নিয়ে চলে যাচ্ছেন এবং ত্রাণ দেওয়ার নাম করে নিজেদের পার্টি অফিস থেকে নিজেদের নাম কামানোর জন্য এই কাজটা করছেন। যখন রেশন অফিসে যাচ্ছেন, স্বাভাবিকভাবে মানুষ তার দাবি অনুযায়ী বা যা তার পাওয়ার কথা সেটা পাচ্ছে, ফলে সমস্যা তৈরি হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, ভারতবর্ষের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সকলের এই ব্যবস্থার সুযোগ পাওয়ার কথা, কিন্তু আপনি রেশন অফিসে রেশন দোকানগুলোতে খবর নেবেন, যারা এখনো ডিজিটাল কার্ড পাননি সেই মানুষেরা পুরনো কার্ড যাদের আছে তাদের রেশন দেওয়া হচ্ছে না। এটা একটা বড় অংশ, বড় সংখ্যা। স্বাভাবিকভাবে আনরেস্ট তৈরি হচ্ছে, হবেও। সেই মানুষগুলোর মধ্যে অনেক মানুষ আছেন যারা গরিব,
কার্ড দেওয়ার কথা সরকারের, খাদ্য দপ্তরের, মানুষ তো দায়ী না। কিন্তু এখন যারা রেশন কার্ডের ডিজিটাল কার্ড যাদের কাছে পৌঁছালো না, ফলে আনরেস্ট তৈরি হচ্ছে, সমাজের মধ্যে অসুবিধা তৈরি হবে, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। দ্বিতীয়, তারা যখন রেশন শপে যাচ্ছেন তাদের বলা হচ্ছে আপনি রেশনিং অফিসারের কাছ থেকে কোন লিখিয়ে আনুন, তারপরে অ্যালটমেন্ট হবে এবং পাবো। রেশনিং অফিসারের কাছে বা পৌরসভায় যখন তারা যাচ্ছেন তখন তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিসে, যেখানে বোর্ড ভেঙে গেছে অংশীদারদের কাছে। তারা নাকি হচ্ছে স্লিপ লিখে দিল ডিলার তাদের মাল দেবেন। তাহলে এই মালটা এলো কোথা থেকে? যদি রেশন ডিলারের কাছে অ্যালটমেন্ট না থাকে, রেশন ডিলার যখন একজন সাধারণ মানুষ যাচ্ছেন, তিনি যখন পাচ্ছেন না, বলছে আমাকে অ্যালটমেন্ট নেই, সরকারি কোনো নির্দেশিকা নেই, তাহলে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব লিখে দিলে সেই রেশন আসতে করছে। ফলে এই রেশন ডিপার্টমেন্টটাকে যে সময় সত্যিকারের গরিব মানুষের পাশে দাঁড়াবার কথা এবং গুরুত্বপূর্ণ খাদ্যের এবং ক্ষুধার প্রশ্নে দাঁড়িয়ে এখন এই ডিপার্টমেন্ট সহ খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করা উচিত, সেখানে আমাদের রাজ্যে এই সমস্যাটা তৈরি হচ্ছে। ফলে আমাদের দাবি হচ্ছে সকলের জন্য কার্ডের প্রশ্ন না, সকলের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দায়িত্ব গ্রহণ করতে হবে। এই ক্রাইসিসে যদি সরকার দায়িত্ব গ্রহণ না করেন তাহলে কখন করবে? না শাসক দলের নেতারা মারপিট করবেন? সবার কথা বলছেন, ওখানে একজন আছেন কাউন্সিলর, তাকে অবশ্যই আছেন, আমি নমস্কার জানাবো। কিন্তু শুধু 6 নম্বর ওয়ার্ড, আগে গতদিন কি হলো আরেকটা ওয়ার্ডে প্রাণবিলিকে কেন্দ্র করে একজনকে এমন ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারা হলো, কি বাচ্চা ছেলেকে তাকে হসপিটালাইজ করতে হলো, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, মানুষের বিক্ষোভ হলো, কাউন্সিলরের বাড়ি আক্রমণ পর্যন্ত মানুষ করলেন বাসুদেবপুরে, হচ্ছে সব জায়গায়। অন্য জায়গায় দেখুন, কলকাতার উপরে দূরে যেতে হবে না, গ্রামে কলকাতার উপর রেশন শপ দোকান টালিগঞ্জে হয়েছে, এদিকে বসিরহাট সাব ডিভিশন জুড়ে হচ্ছে, বিভিন্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে হচ্ছে। মূল সমস্যা তো এইটা হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে, যে মানুষ তার খাবার পাবে কি পাবে না, সরকার সেই ভূমিকা গ্রহণ করবেন কি করবেন না। না টিভিতে যে কথা বলা হবে, যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন তারা অন্য কাজ করবে, ফলে মানুষের রেশন তাদের হাতে না পৌঁছে পেছনের দরজায় অন্যভাবে হচ্ছে লুট হয়ে যাচ্ছে। এটা এক্ষুনি বন্ধ করা দরকার, নালে সমাজে আরো আনরেস্ট তৈরি হবে, অরাজকতা তৈরি হবে। এটা শাসক দলের দায়িত্ব নেওয়া উচিত। আরেকজন বন্ধু ফোন করেছিলেন, এই সুযোগে আমি বলি যে পিএম কেয়ার ফান্ড, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, আইন অনুসারে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড আছে। আমাদের পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের রিলিফ ফান্ড আছে। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে যারা পয়সা দেন এই সব ক্রাইসিসে, তারা আয় করে ছাড় পান। ফলে এই রিলিফ ফান্ডটা সংবিধান অনুযায়ী তৈরি করা, শুধু প্রধানমন্ত্রী আজকে আছেন যিনি বলেন নয়, এটা পরম্পরা অনুযায়ী, এবং এটা হচ্ছে অডিট হয় এবং কেন্দ্রীয় সরকারি সংস্থাই হচ্ছে এটাকে অডিট করে। তাহলে কি কারণ পড়লো যে হঠাৎ করে পিএম কেয়ার বলে একটা বেসরকারি ফান্ড তৈরি করতে হলো আজকে, যেখানে মানুষ সাহায্য করবেন, তার হিসাব কি হবে, অডিট কি করবে, তা পরিষ্কার না বলতে পারে। ফলে পিএম কেয়ার ফান্ডটা নিয়ে হচ্ছে আরেকটা দুর্নীতির দিকে যাচ্ছে ভারতবর্ষ, এটা আগামী দিনে জানিয়ে রাখা। আর এই যে 68,000 কোটি টাকা ঋণ মকুবের কথা এসেছে ভারতবর্ষে, রামদেব থেকে মেহুল চোকসি, নীরব মোদী খুব যথার্থ প্রশ্ন করেছেন, যে বন্ধু করেছেন, সহ যারা পালিয়ে গেছে তারা সহ আমাদের দেশের অনেক শিল্পপতিদের ঋণ হচ্ছে রাইট অফ করা হচ্ছে। অথচ পরিযায়ী শ্রমিকদের জন্য যারা ফিরবেন তাদের জন্য রেলের যে ব্যবস্থা করা, অন্য যে খাদ্যের ব্যবস্থা করা, এই একটাতেও কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন না, আমাদের রাজ্যের সরকার ভূমিকা নিচ্ছেন না। অন্য রাজ্যে যখন এখনো পর্যন্ত, আপনি যদি খবর জানেন আপনারা, যে এই শ্রমিকদের ফেরাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো রাজ্য ভূমিকা গ্রহণ করছে, কেরালা তো আছেই সহ অনেকেই, যেখানে অনেকগুলো ট্রেনে মানুষ ফিরছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত, মুখে যাই মুখ্যমন্ত্রী বলুন না কেন, মুখ্য সচিবরা বলুন না কেন, আজমির আর কেরালা এই দুটো ট্রেন বাদে অসংখ্য মানুষ আমাদের আটকে আছে বিভিন্ন জায়গায়। আর কোন ট্রেনের ব্যাপারে যে সবুজ সংকেত রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার রেলওয়ে মিনিস্ট্রিকে, রেলওয়ে মিনিস্ট্রি যেমন জানতে চাইছে যে গুজরাটে, মহারাষ্ট্রে যে অসংখ্য পশ্চিমবঙ্গের মানুষ আটকে আছে, তাদের জন্য অন্য রাজ্যের মতো ট্রেনের ব্যবস্থা করা হবে কি হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ সরকার সেক্ষেত্রে কোনো সবুজ সংকেত দেয়নি, কোনো ভূমিকা গ্রহণ করে। তাহলে এই অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আমাদের আটকে আছেন বাইরে অসহায়তার মধ্যে। কেন্দ্রীয় সরকারের একেবারে হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো 24 তারিখ, মাত্র 4 ঘন্টার নোটিশে। ভারতবর্ষের মতো 130 কোটি মানুষের আমরা লকডাউনের বিরোধিতা করছি না, পরিষ্কার বলে রাখা দরকার। কিন্তু 4 ঘন্টার নোটিশে আমাদের মতো 130 কোটি দেশে লকডাউন একটা অবাস্তব সিদ্ধান্ত। অবশ্যই সময় দেওয়া দরকার,
এই মানুষগুলো যারা বিভিন্ন বাস স্ট্যান্ডে আটকে আছেন বিভিন্ন জায়গায়, রাস্তায় হাঁটতে হাঁটতে 42 জন মানুষ মারা গেছেন আজকে। শুধুমাত্র এই শ্রমিকেরা যারা হচ্ছে শিল্প গড়ে, যারা আমার দেশ গড়ে, পৃথিবীর দেশে দেশে নগর বন্দর প্রান্তরে যারা ওরা কাজ করেছে, তাদের কথা ভাবা হলো না। একেবারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টির বাইরে চলে গেল এই লক্ষ লক্ষ মানুষ। তারা আটকে আছেন এখনো বিভিন্ন জায়গায়। আবার কর্ণাটক বিজেপির আরো ভয়ানক কাণ্ড, যে মানুষগুলো ফিরতে চাইছেন, ভারতবর্ষের বিভিন্ন সরকার এবং রেলওয়ে মিনিস্ট্রির সাথে কথাবার্তার ভিত্তিতে দাবি, বিরোধী দলগুলোর দাবি মানার পরে ট্রেন করে ফেরার ব্যবস্থা হচ্ছে। সেখানে কর্ণাটক বিজেপি শাসিত সংস্থা রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রী বলছেন এদের এখানে থেকে যেতে হবে। কেন? কারণ নির্মাণ কাজ শুরু হবে। প্রমোটাররা যারা আছে বলেছেন যদি শ্রমিক হতে যায় তাহলে কম পয়সায় কাজ করানোর মতো লোক পাবো না, ফলে শ্রমিকদের আটকে রাখতে হবে, ট্রেন বাতিল করে দেওয়া। কত নির্মমতা হতে পারে, কত ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক বন্ধু আছে, আমি একটু কথা বলে নিই। নমস্কার। সেই ব্যবস্থা তৈরি করা হয়েছে, ফলে এটা চরম নিন্দা জানাচ্ছি এবং সকলকে ফেরানোর ব্যবস্থা করা হবে। নমস্কার, কে বলছেন? मैंने पूरा आंसर नहीं दिया था। आपने जो सवाल किया था मैंने पूरा आंसर नहीं दिया था। मेहरबानी करके एक और फोन चाहिए। जी जी, मैं आपके पास आऊंगा। पहले एक कॉलर बंधु मैं उससे बात कर लेता हूँ। কে বলছেন? আপনি যেই বলছেন নেটওয়ার্কে এসে বলুন, আপনার আওয়াজ ব্রেক করছে। নমস্কার, কে বলছেন? যারা বন্ধুরা ফোন করছেন তাদেরকে সবাইকে বলবো যে একটু নেটওয়ার্কে এসে কথা বলুন। আমাদের সময়ের মূল্য বহু মূল্যবান, কারণ আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের এত বড় একটা ডিসকাশন আমাদের কমপ্লিট করতে হয়, তাই আমাদের সময় নষ্ট করবেন না। আপনারা যারা ফোন করছেন নেটওয়ার্কে এসে কথা বলুন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমি এবার সরাসরি চলে যাব। বিজেপি থেকে রয়েছে আমাদের সাথে অনেকক্ষণ ধরে ময়ূরী চক্রবর্তী। আপনি কি বলবেন এই যে পিএম কেয়ার ফান্ড যেটা তৈরি করা হয়েছে সেই বিষয়ে, যে মানুষের ক্ষোভ উপরে পড়ছে, কেন এই জিনিসগুলো হচ্ছে, আপনি কি আলোকপাত করতে পারেন এই বিষয়ে কিছু? দেখুন, এখনো পর্যন্ত আপনি যেটা আমাদের সিপিএম এর যে প্রতিনিধি এখানে বসে আছেন, উনি যে এই মুহূর্তে একটা কথা বললেন যে আমাদের 4 ঘন্টার নোটিশে একটা এত বড় সিদ্ধান্ত, একটা অবাঞ্ছনীয় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাইবো যে 4 ঘন্টার বিষয়ে, 4 ঘন্টার মধ্যে যেই লকডাউনটা করা হয়েছে, এতেই এখনো পর্যন্ত কি পরিমাণ অবস্থা খারাপ হয়েছে। একদিনে প্রায় 4000 জন আক্রান্ত হচ্ছে এতদিন বাদে। ঠিক আছে, এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আপনি যখন এই কথা বলছেন 4 ঘন্টার মধ্যে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাহলে যখন 30শে জানুয়ারি যখন এই করোনা প্রথম ডিটেক্ট হলো, তারপরে নমস্তে ট্রাম্পের মতো বিভিন্ন কর্মসূচি করা হলো, তখন তো আপনাদের সরকার ভাবলো না এই বিষয়টা নিয়ে, যে তখন ভাবা উচিত? আপনাদের ভাবা মনে হলো যে 4 ঘন্টা ডিসিশন নিতে হবে, যেহেতু পাওয়ার আছে আপনার কাছে, আপনি 4 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে নেবেন। সরকার দখল করার জন্য 25 তারিখ পর্যন্ত পার্লামেন্ট খুলে রাখা হলো, মধ্যপ্রদেশের সরকার দখল করা হলো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। ময়ূরী চক্রবর্তী, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি 4 ঘন্টার কথা বলছেন, আপনাদের সরকারকে ভাবা উচিত ছিল না যে এতগুলো পরিযায়ী মানুষ দীর্ঘদিন তার বাড়ি ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, তার জন্য সরকার কোনো ব্যবস্থা নিল না, উল্টে তাদেরকে যখন বাড়ি ফেরানো হবে তাদেরকে ট্রেন ভাড়া বেশি করে তাদেরকে মানে নিয়ে আসার জন্য তাদেরকে চার্জ করা হলো। এটা একটা অমানবিক সিদ্ধান্ত নয়? ট্রেন ভাড়া আপনারা যেটা বলছেন, ঠিক আছে, ট্রেন ভাড়া বিভিন্ন জায়গাতে নেওয়া হয়নি। সেটা কোথা থেকে আপনাদের কাছে খবর এসছে সেটা আমি জানি না, যে আপনাদেরকে কে এই ইনফরমেশনটা দিল যে ট্রেন ভাড়া এক্সট্রা করে নেওয়া হয়েছে। কিন্তু এমন বিভিন্ন খবরের চ্যানেলে এবং বিভিন্ন জায়গা আমাদেরও কিছু পরিচিত লোক রয়েছে যারা পরিযায়ী শ্রমিক ইয়েতে রয়েছে, বাইরের স্টেটে রয়েছে, তারা এখন কলকাতাতে ফিরে এসছে, কিন্তু তাদের থেকে কোনো রকম কোনো চার্জেস নেওয়া হয়নি, কোনো রকম কোনো টিকিট কাটতে হয়নি, সেটাও আপনাদের জানা উচিত। আর আপনি যে বলছেন যে প্রথম একটা কেস হয়েছিল, একটা কেস যখন হয়েছিল তখন সরকার বিষয়টা ভেবেছে কি ভাবেনি, সেটা আমি এখানে বসে বলতে পারবো না যে সরকার ভাবেনি। সরকার কিছুদিনের মধ্যেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, নিজের অর্থনৈতিক বেসটা না ভেবে, যে আমার অর্থনীতি খারাপ, এরকম হতে চলেছে। আমেরিকাকে দেখুন, লন্ডনকে দেখুন, ইটালিকে দেখুন, কি পরিস্থিতি তাদের। আমাদের দেশ 130 কোটি হচ্ছে সরকারি হিসাব, আপনারা শুধু লকডাউন বলে নিয়েছেন, কিন্তু 130 কোটি মানুষের জন্য কোনো 135 কোটি আর্থিক প্যাকেজ, কোনো মানুষের কাছে কোনো খাবার ব্যবস্থা আপনারা করছেন না। আজকে চিন্তা করুন মানুষগুলো কি দুর্দশা তৈরি হচ্ছে। আজকে শুধু আপনারা লকডাউনকে বৃদ্ধি করছেন, কিন্তু পর্যাপ্ত কিট পাঠাচ্ছেন না রাজ্যে।
পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে একটা না, কথা মানুষের এবার কাছে আপনাকে বলি, যখন- বাড়িতে কতদিন মানুষ থাকবে, কর্মহীন হয়ে পড়ছে মানুষ, বিভিন্ন জায়গায় সেক্টর থেকে যখন- মানুষের চাকরি চলে যাচ্ছে, কি বলবেন আপনি এই বিষয়ে? যখন কিনা লকডাউন দেওয়া হয়েছে তখন সরকার ভালোভাবেই জানতো যে মানুষের এরকম একটা আর্থিক ক্ষতির দিকে যাচ্ছে এবং মানুষের অর্থ ব্যবস্থা খুব খারাপ, কারণ আমাদের বেশিরভাগ সবাই মধ্যবিত্ত, কেউ এখানে বড় লোকেরা নেই। তো মধ্যবিত্তর কথা চিন্তা করেই সরকারের তরফ থেকে গরিবদের জন্য অনেক যারা আর্থিক ছিল, প্যাকেজ করা হয়েছে। যাদেরকে আজকে রেশনের যারা তরফ থেকে ইন্ডিয়ার বাইরে রেশনের যারা তরফ চলে থেকে গেছে, তাদের বিভিন্ন প্রত্যেকটি, হ্যাঁ বলুন, আপনি বলুন। বলছি যে রেশনের তরফ আপনারা যেটা বলছেন যে খাওয়ার ব্যবস্থা করা হয়নি, সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণে ভালো এবং উন্নত মানের চাল পাঠানো হচ্ছে এখানে। সেই চাল ব্যবস্থা, বন্টন ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের একদম সেফলি এবং খুব ভালোভাবে। কিন্তু তার চেয়ে সামনের দরজা দিয়ে চাল ঢোকাচ্ছি, পেছনের দরজা দিয়ে চাল একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম নিকৃষ্ট মানের চাল সেটা রেশনে দেওয়া হচ্ছে। নাম কাদের পড়ছে যে না বিজেপি, যারা কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা চাল ভালো দিচ্ছে না। আপনি এটা যে মানে অফিস পর্যন্ত চলে যেতে পারছে না চাল, তার আগেই রেশন অফিসে যাওয়ার আগেই মাঝ রাস্তার মধ্যে গাড়ি আটকে চাল চুরি হয়ে যাচ্ছে, চালের বস্তাকে বস্তা চড়ে যাচ্ছে। কেন এসব করা হচ্ছে আগে সেই জবাবটা দিন। আর গরিব মানুষদের টাকা নিয়ে যখন নীরব মোদী বা বিজয় মালিয়ার মতো লোকরা গরিব- যখন তাদের গরিব যখন মানুষের- দেওয়া হচ্ছে, তাদের নীরব যখন মোদী- প্রত্যেকটা নীরব যখন তাদের মোদী- যখন, শুনুন আমার কথা, তাদের যখন প্রত্যেকটা জায়গায় তাদের যে এতটা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং গরিব মানুষদের জন্য কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করা হচ্ছে না, এটা কি একতরফা সিদ্ধান্ত নয়? গরিব মানুষের জন্য এর আগেও আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে, আগামীতে আবারও আর্থিক প্যাকেজ নিশ্চয়ই। 500 টাকা ব্যাংকে দিয়ে প্রত্যেকটা মানুষকে 500 টাকা জনধন, তখন কি আপনাদের সোশ্যাল আমাদের 500 টাকার জনধন করে দিচ্ছেন প্রত্যেক মুহূর্তে? কখনো আপনারা বলছেন নোটবন্দি নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন, কখনো বলছেন যে 500 টাকা ব্যাংকে পাঠাচ্ছি তার জন্য মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন। 500 টাকায় কি একটা মানুষের সংসার চলতে পারে? 500 টাকার জন্য আপনার কাউকে সংসার লাইনে চলবে দাঁড়াতে 500 হচ্ছে টাকায়? না। আপনার আপনি আগে কাছে বলুন। আমার সংসার কোনো অবস্থাতে 500 টাকায় চলবে কি চলবে না সেটা পরের বিষয়, কারোর সংসারই 500 টাকায় চলে না। কিন্তু এই মানে একটা বাজে সিচুয়েশনে 500 টাকা তো আমরা তাও দিয়েছি, জনধন যোজনাতে দেওয়া হয়েছে 500 টাকা, যত বহুত মানুষ উপকৃত হয়েছে। আচ্ছা, আপনি কিন্তু উপকার আমরা করেছেন? প্রকল্প 500 টাকা করবো দিয়ে বলে গরিব মানুষের টাকা প্রচেষ্টা, যখন আপনারা না নিয়ে না না, যখন গরিব নীরব মোদী মানুষকে এবং বিজয় এক মালিয়ার মতো সেকেন্ড, মানুষকে আপনি আপনারা বাইরে পাঠিয়ে দিচ্ছেন, বিজয় তাদের মালিয়া উপর এবং কোনো step নিচ্ছেন না, আপনি যে তাদের টাকা আপনারা মাফ করে বিজয় দিচ্ছেন, মালিয়া এবং আর নীরব গরিব মোদীর মানুষের উপর উপরে আপনারা বিজয়- চেপে ধরছেন। বিজয় মালিয়া এবং নীরব মোদী নিয়ে আপনি যে কথাটি বলছেন সেই কথাটি এখন বলার সময় নয়, এটা অনেক আগের ঘটনা, এটা অনেক আগে ঘটেছে এবং সেটা নিয়েও সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেরকম একটা, যেটা আপনার সেটা নিয়ে নিশ্চয় সরকার ভাবছে, সেটা আপনি আমি এখানে বসে দেখতে কি ভাবছে কি না ভাবছে। আপনি 24 ঘন্টা মোদীজির সঙ্গে নেই, আমিও 24 ঘন্টা মোদীজির সঙ্গে নেই, তারা কি স্টেপ নিচ্ছে প্রত্যেকটা ক্ষণে, তারা একটার পর একটা ভালো ভালো স্টেপ নিয়ে যাচ্ছে, সেই কথা তো আপনারা বলছেন না। ভালো আজকে step আপনারা নিচ্ছে, এগুলো আপনাদের মনে হচ্ছে 500 টাকা ভালো আমরা step দিয়েছি, ভালো step এক নিচ্ছে। সেকেন্ড, কিভাবে ভালো 500 টাকা আমরা দিচ্ছি, আপনি যে কথাটা বলছেন প্রচেষ্টা প্রকল্পে কি হলো? अफसाना खातून का প্রচেষ্টা, ये जो चावल दाल एक लेके और सेकंड, ये बाबू। एक राशन व्यवस्था लेके जो हमारा अंदर में जो एक हम लोग देख रहे हैं कि माहौल खराब हो रहा है, इस बारे में आप क्या कहना चाहोगे? विरोधी हमेशा बोल रहा है कि इसको दीपंकर लेकर बाबू। राजनीति कर रहा है टीएमसी, आप क्या कहना चाहोगे? দীপঙ্কর ম্যাম একটা কথা বলতে চাই, আপনি হ্যালো 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 অবশ্যই অবশ্যই আমি মৌরি তোমার কাছে আসবো, মৌরি তোমার কাছে আসবো, তার আগে আফসানার কাছে আমি जानते চাইবো যে চাল ডাল নিয়ে যে রাজনীতি চলছে, आप लोग का सरकार बोल रहा है कि आप लोग गरीब आदमी के लिए कुछ कर रहे हो, लेकिन कहाँ वहां पे आदमी को जो हम लोग देख रहे हैं लाइन में खड़ा है, जो लोगों को अपना हक का चाल और दाल नहीं मिल रहा है, बहुत जगह तो गम जो हमारे आटा है वो भी नहीं मिल रहा है, खाली चाल दे के आदमी को समझा दिया जाएगा जो ठीक है भाई आपको मिल गया चलो आंसर दे रही हूँ दीजिए। आपका पिछला जो क्वेश्चन है उसके पहले जो आपने क्वेश्चन और मुझे 1 मिनट का समय दिया, तो पहले मैं उस पे बात करना चाहती हूँ। आपने सवाल किया था 6 नंबर वार्ड को उठाया था और घोषित दंगे को आपने उठाया था, ठीक है, आपको याद होगा। तो वहाँ घोषित की बात नहीं थी, वहाँ पार्टी की बात नहीं है, पार्टी यहाँ सचेतन है, पार्टी यहाँ काम करती है कमेटी में, आप लोग खबर लगा लेना। ये जब जो आपने 6 नंबर उठाया है तो 4 नंबर में उनका अपना पर्सनल मामला है, इनको प्लीज पार्टी के प्रेशर पे ये इतना ना फोड़े तो अच्छा होगा, क्योंकि कमेटी के इलाके में आप जानते हो
नहीं, यहाँ कोई दंगा कभी भी दंगा नहीं हुआ। बस 6 कैसे बात बोल रहे हैं आप काउंसिलर महोदय? आप बोल रहे दंगा नहीं हो रहा है, खुलेआम मीडिया में ये प्रचार हो रहा है कि कमरहट्टी में दंगा का एक माहौल तैयार हो चुका है। कभी राशन लेके दंगा चल रहा है तो कभी आपस में दंगा चल रहा है। ये क्या माहौल तैयार हो रहा है? आपका पार्टी का जो कार्यकर्ता है वो लोग क्या क्या कर रहा है? सिर्फ माहौल बना रहा है दंगा बनाने का। आप प्लीज मेरी बात सुनिए। आप जी कहिए, आप कहिए। सुनिए, आप देखिए ये डिबेट है तो आप मेरी बात सुनिए। जी बोलिए। इसमें हम बात करने को बैठे हैं तो आप बात सुनिए, आप बात सुनिए। ये आप भी समझ लीजिए, आप चैनल वाले हैं, बड़े बड़े खोज खबर लगा कर रखते हैं, तो ये सुनिए कि ये कोई पार्टी दंगा नहीं था, ये आपस के मामले थे, उनका निजी मामला। तो आपस के मामले के जरिए से जो उस वार्ड में जो आदमी रहते हैं, आज उन लोग क्या करेंगे? उन लोग के पास चावल डावल नहीं है घर में, आप लोग आपस में लड़ रहे हो और बोल रहे हो आपस का मामला है। आपस का मामला तो कैसे आप बोल रहे हो आपस का मामला है? ये मामला तो पूरा देश का है, पूरा राज्य का है। आपको सुनना होगा। बोलिए 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 आप। ये पार्टी के सर पे इसका ठेकरा 6 नंबर वार्ड का अपना पर्सनल मामला, खानदानी झगड़ा पार्टी के ठेकरे पर नहीं छोड़ सकते। पार्टियां बहुत अच्छा काम करती रही है। आप लोग का गोली चल रहा है, बम चलता है, गोली चल रहा है, बम चल रहा है। काउंसिलर का लड़का राजू, उसका भतीजा फिरोज आज गिरफ्तार है। शौकत एक्स काउंसिलर है, उनका भी इन्वॉल्वमेंट है। हम लोग देख रहे हैं कि हमेशा इस चीज को हम लोग हमारे चैनल के माध्यम से ये चीज हमारे सामने आ रहा है। इसको पार्टी से ना जोड़े, हाथ जोड़ के बोलती हूँ आपको, इसको पार्टी से ना जोड़े। कमरहट्टी में आप लोग आपस में लड़ोगे और बोलोगे पार्टी से जुड़ना नहीं है। कभी आप लोग बोलोगे बीजेपी खराब है, कभी बोलोगे सीपीएम खराब है। आप लोग क्या हो? आप लोग क्या हो बताओ? पूरे बंगाल में सबसे ज्यादा हमने 1 से 7 पे जिताया, हमने 1 से 7 पे जिताया। अगर पार्टी का यही अवस्था होता, यहाँ पार्टी का यही चेहरा होता तो पार्टी का अवस्था ऐसा है। बहादुरिया में हम लोग देखा है, बहादुरिया में हम लोग देखा है कि आदमी भूख से मर रहा है। वहाँ का एमपी टीवी में आके डांस कर रहा है, पुलिस को मारा जा रहा है। ये क्या हालत तैयार हो गया है देश का? सुनिए, एक बात सुनिए, सब अपना रोटी सेक रहे हो आप लोग। इंसान जो है आम आदमी, वो लोग भूख से मर रहा है। क्या कर रहे हो आप लोग आम आदमी के लिए? बताओ। आप लोग पार्टी के सर पे ठिकरा फोड़ना चाहते हैं, जैसे कि बीजेपी उठता है और मुस्लिम के सर पे ठिकरा फोड़ देता है। कोरोना आया नेपाल चीन से और ठिकरा फोड़ा गया मुसलमान के नाम, कोरोना भी डर गया, भागो। यहाँ तो हिंदू मुस्लिम हो रहा है। आप क्या चाहते हैं कि जो भी हो रहा है, ये राशन, ये पुराने लोग, सीपीएम के लोग, जितने कारकुन पुराने बैठे हुए, यही लोग बैठे हुए हैं और ज्यादा से ज्यादा यही लोग वहाँ पे साजिश कर रहे हैं और राशन लोगों तक नहीं पहुँचने दे रहे। ये टीएमसी का काम नहीं, ये टीएमसी विरोधी का दावा है कि आप लोग विरोधी को काम नहीं करने दे रहे हो, उन लोग को बाहर नहीं निकलने दे रहे हो। जब बाहर निकल रहे हो तो उन लोग को पकड़ के कोई भी सुनिए मेरे बात, मेरे पास बेटा है, मैं आपको बता रहा हूँ। भाई आप सुनिए, विरोधी ने तो काम ही नहीं किया था यार, विरोधी तो काम ही नहीं किया था। वो लोग गए, उनको छोड़ो, वो लोग काम नहीं करने के लिए गए। अब वो लोग आने वाले नहीं है, जो करता है वही सुनता है, जो नहीं करता हो तो सुनता भी नहीं और इतिहास के किसी पन्ने पे भी नहीं होता। सब कुछ आप ही लोग करोगे और विरोधी बोल रहा है कि विरोधी जब बोल रहा है तो उसका कोई वैल्यू नहीं रखेंगे हम लोग। मैं इस महामारी के आलम में जहाँ लोग सब पर निशान है, मैं यहाँ साजिश वाली बात करने नहीं आई हूँ, ना पॉलिटिक्स की कोई बात करना चाहती हूँ। हम सब मिलकर, जो दीदी बैठे हैं, जो दादा बैठे हैं, हम सब मिलकर एक ऐसी योजना बनाए, एक ऐसी बात करें जहाँ से कोई रास्ता समझ में आए और आगे के लिए रास्ता हमवार हो जाए। ना कि टीएमसी पार्टी, ना कि बीजेपी पार्टी और ना कि अभी पार्टी करने का दौर नहीं। असली से बोलो कि उनका कोई इतिहास में नहीं, वो लोग तो खुद ही काम नहीं किए। जितना करप्शन सब उनके साथ, जितनी जो काम करेंगे वही लोग तो बदनाम होंगे। मंगल ने काम किया, लोगों ने उनको बदनाम कर रहे हैं, हमने उनका काम किया, लोगों ने हम कर रहे हैं। बात कभी उसकी नहीं है, बात यहाँ 6 नंबर। आप लोग तो खुद ही लड़ते हो, आप लोग बाहर के आप लोग दूसरे पार्टी को तो निकलने नहीं दे रहे हो, खुद भी लड़ रहे हो और आदमी के पास पहुंचने भी नहीं दे रहे हो। आप लोग सोचते हो कि हम लोग सब कुछ कर लेंगे, अगर सब आदमी ऐसे अगर अंदर चला जाए अपने घर में, आप लोग अकेले सकोगे पूरा ये राज को अकेला संभालने के लिए? हर आदमी के घर में दवा, हर आदमी के घर में उसके चाल डाल जो लोग को जरूरी सामान है पहुंचाने सकोगे? आप जानते हो कितना आदमी भूख से मर रहा है अभी? क्या कर रहा है आपका सरकार? नहीं, आपका काम है बात करना,
होगा? बताइए, हम लोग सुन रहे हैं, बताइए। आप अपने लोगों को इलाके वाइज भेजिए, पता करिए किसने जीती किस वोट में, बंगाल में और नॉर्थ में। आपको कम्युनिटी में बोल रही हूँ, जहाँ के स्वागत मित्रा और जहाँ के चेयरमैन गोपाल सर है, क्या उनकी मौजूदगी में कोई लोग यहाँ पर মানুষ মুখার্জি তো এমএলএ, তাহলে মানুষ ভোট দিল কেন কামাই দিচ্ছে? মানে আপনি মানুষ মুখার্জিকে দিল কেন বললেন না? ছড়ে দিন, ওনার শরীর পটে, ওনার কথা বলবেন দিলেন না, কেন? ওনার শরীর খারাপ আছে। তাহলে আপনি বলছেন তো যিনি কাজ করছেন, হ্যাঁ যিনি কাজ আরে করছেন, করছেন না, তিনি মানুষ কথা মুখার্জি শুনুন তো আপনি। নেতৃত্ব দিচ্ছে কামাই দিতে, তাহলে হঠাৎ করে সিপিআইএম আরে বললেন তো শুনুন না, মানুষ সিপিআইএম কে ভোট দিয়েছে কামাই দিতে, মানুষ মুখোপাধ্যায় বর্গের এমএলএ এমনি তো দেয়নি, এমনি তো দেয়নি লোক দেখে কাউকে, আমাদের যে কাজ করেছে বলে দিয়েছে। তাহলে না না, আরে আপনি বললেন বলেই তো আমি বললাম, সিপিআইএম তো করছে, তৃণমূল তো চুরি করছে, তৃণমূল কোথায়? তৃণমূল তো চুরিতে, আর কোথাও নেই। चोर आप लोग थे, तृणमूल कोई चोरी नहीं कर रहा है, तृणमूल ठीक होकर मेरा अपने पहुंचा के सबको खिलाते रहा है। चोर तो आप लोग थे, आप लोग लोग हाजिर है, सुनिए, हाजिर है। उसको कौन करने दीजिए, जो हमारे आगे साथ उसको हमारे काम करने कॉलर बंधु दीजिए, जो है है, उसको काम हमारे करने साथ एक दीजिए। कॉलर बंधु है, मैं देख लूंगा कौन है। नमस्कार, কে বলছেন? হ্যাঁ হ্যালো নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সল্টলেক থেকে বলছি, আমি সাধন পাল বলছি। সল্টলেক থেকে সুজন পাল। হ্যাঁ নমস্কার, আমাদের অনুষ্ঠানে বলুন আপনার হ্যাঁ, কি মতামত থাকবে অনুষ্ঠানে। আমাদের সাথে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে, তারা আমাদের সাথে রয়েছে আমাদের অনুষ্ঠানে, তারা শুনছে। বলুন আপনি কি বলতে চাইবেন। আমি প্রথম খবর 24 ঘন্টা কলকাতায় সালাম জানাই। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আমি এই যে চারজন একটু খালি শুনুন, আমি 7 মিনিট বাদে লাইনটা পেলাম। হ্যাঁ আমাদের একটু সবাই ফোন আমাকে করছে তো, একটু আর বলতে আমাদের দিন, আলোচনাও নমস্কার। রাখতে হচ্ছে, তার আপনারা জন্য আমরা যে দুঃখিত। এই সুযোগ যে করে দিয়েছেন, আমি আপনাদের সালাম জানাই। কোনো ডাইরেক্ট কোনো চ্যানেলে কথা বলতে পারি না। এই ধন্যবাদ। এই 4টে লোক বসে আছেন, আমি 4টে লোককে জিজ্ঞেস করতে চাইছি, একটু শুনুন। আমরা জনসাধারণ পাবলিক, আমরা না খেয়ে মরছি। আমি 4টে লোককে 4 রকম ভাবে দেখছি। আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে কে যা পার্টি করুক, সবাই মিলে একসঙ্গে লড়ুন। আর এরকম এই যে চাল ডাল গ্রাম গঞ্জে খেতে পাচ্ছে না, 3টে লোক, একজন কথা বলছেন, একজন হাসছেন, একজন মিথ্যে রয়েছেন। কি ভারত, কি ওয়েস্ট বেঙ্গল আমরা বাস করছি দাদা বলুন তো? আমরা না খেয়ে মরছি। আর প্রত্যেকটা চ্যানেলে যারা বসে বসে কথা বলেন, তারা কোনোদিন রেশন দোকানে দাঁড়িয়ে একটু দেখেছেন যে কি ম্যানেজ করেছেন? যে আমি 2 ঘন্টা দাঁড়িয়েছি বলুন তো? কেন দাদা, রাজ্য সরকারের তরফ থেকে তো বলা হচ্ছে রেশন ব্যবস্থা খুব ভালো, একটাও মানুষ এখানে অনাহারে নেই, সবকিছু সরবরাহ করা হচ্ছে সঠিকভাবে। তাহলে আপনি একজন মানে আপনি একজন সাধারণ মানুষ হয়ে আপনি কি বিরোধী হয়ে মানে বিরোধীদের সাপোর্টে কথা বলছেন না? রাজ্য সরকার যে সুবিধাগুলো দিচ্ছে আপনি সেগুলো স্বীকার করতে চাইছেন না? না শুনুন, আমার একটা কথা শুনুন, আমি আমার কথাটা শুনুন, একটু লাইনটা পেয়েছি দাদা একটুখানি। আমি অবশ্যই শুনবো, বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, সময় খুব অল্প। আমরা যে চাল ডাল এই নিয়ে যে ঝগড়া আর চলছে মারামারি, কেন আমরা চাল ডাল পাবো না? এইটা কোন দেশের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য? কে বললো আপনি চাল ডাল পাবেন না? আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তো চাল ডাল সবকিছু দেওয়া হচ্ছে রেশন ব্যবস্থার মাধ্যমে, এবং কথা রেশন দোকান বন্ধ হয়ে গেছে জানেন? তারা বলছেন যে আপনারা চাল ডাল সবকিছু সঠিকভাবে পাচ্ছেন। তাহলে আপনি কেন পাচ্ছেন না? আপনি কেন সংস্থাকে জানাচ্ছেন না? বা কেন আপনি পুলিশ আধিকারিককে জানাতে পারছেন না? এই ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে না? ওয়েস্ট বেঙ্গলে শুনুন, আমি বলবো, আরেকজন হাসবে, আরেকজন দেখবে, আরেকজন মজা লুটবে রাজনীতি। আমরা তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এইভাবেই মরতে হবে। আর একজন বলছি, আর কিছুদিন বাদে আমরা নিজেদের মাংস নিজেরা খাবো, যে আমরা চলে আসছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলেটাই বেশি রাজনীতি নিয়ে আমরা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে খেতে পাচ্ছি না, মদের দিকে লাইন করে গেছি, বিরাট মদের লাইন। বুঝলেন তো? আমি এখন ভালো কথা বললে কয়েকজনের ভালো লাগবে না, কেন এই এখন আমি দেখেছি প্রত্যেকটা চ্যানেলে আমাদের মতন। আজকে যদি এই করোনা না হতো, আজকে দেখতেন এই যে 5 জন সৈনিক মারা গেছেন, তাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা হতো, এখন চিন্তা হচ্ছে না। আজকে ভোপালের লোকগুলি মারা গেছেন, কোন সম্মান জানিয়েছেন কোন চ্যানেলে? সবাই খালি ওয়েস্ট বেঙ্গলে রাজনীতি রাজনীতি রাজনীতি। কোথায় বাস করছি আমরা বলুন তো? ওয়েস্ট বেঙ্গলই কেন হচ্ছে? ওকে দেখতে পাচ্ছি না, ওকে দেখতে পাচ্ছি না, তৃণমূলকে দেখতে পাচ্ছি না, বিজেপি ওকে বলছে, একে
ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, একটু সম্মান জানাক, একটু এই যে ভূপালে মারা গেছেন কেউ একটা কথা বলছে না, কিন্তু ভূপালের ব্যাপার নেই, তাদের কত ছোট ছোট বাচ্চা, আমরা একটু সম্মান জানাতে পারি না? আমরা খালি খাই খাই আর চাল ডাল নিয়ে লড়ি। এই চ্যানেলগুলোতে আমরা এই দেখছি প্রত্যেকটা চ্যানেলে আজকে সবাই সেন্টার কত লোক চ্যানেলে বসে বসে দিচ্ছে। দেখুন, আমি কাউকে বদনাম করছি না, পার্টিকে কোনো পার্টিকে, তৃণমূল বলুক, বামপন্থী বলুক, বিজেপি বলুক, সবাই ঘুরে ঘুরে সবাই আসবে, কেউ কোনোদিন কত গতিতে থাকতে পারে না। তার জ্যোতি বছর থাকেনি, ও থাকেনি, কিন্তু কি আমরা কেন মরছি? আমাদের দিকে ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনার এই বিষয়গুলোকে তুলে ধরার এবং আমাদের যারা অতিথি রয়েছে তাদের সাথে আলোচনা করার। সত্যি কথা, মাননীয় যে ভদ্রলোক ফোন করলেন, মাননীয় যে ভদ্রলোক ফোন করলেন, তার যে যন্ত্রণা খেদ, তার প্রতি যথার্থ সম্মান আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। অবশ্যই আজকের অনুষ্ঠানের প্রথমেই আজকে ভাইজাগে যে ঘটনা ঘটেছে, ভোপালের ট্র্যাজেডিকে আবার মনে করি দেওয়ার মতো। আমি তো যেটুকু শুনে এলাম তাতে 8 জন বোধহয় এখনো মারা গেছেন, বাকি অনেকেই অসুস্থতার মধ্যে আছেন হসপিটালে। সত্যিকারের খুবই এই সময়ের একই বিপর্যয়, তারপর একটা বড় বিপর্যয় আমাদের সামনে নেমে এলো। এটা আমাদের প্রত্যেকেরই একমত হয়ে অবশ্যই সেখানকার সরকার চেষ্টা করবেন কিভাবে কি সেখান থেকে ঘটনা ঘটলো, কেন ঘটলো, সবটা অনুসন্ধান করা, যারা এফেক্টেড তাদের অবশ্যই চিকিৎসা করে সেখান থেকে মুক্ত করা। আর উনি বলেছেন অনেকগুলো কথা, এখন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ওনার মধ্যে অবশ্যই এই সময় যন্ত্রণা আছে। আর এটা ওনাকে উনি একটা কথা খুব মনে করি পরিষ্কারভাবে বললেন, সময় এমন আসছে যে মানুষের মাংস খেতে হবে। কেন এরকম সিচুয়েশন হবে যেখানে রাজ্য এবং কেন্দ্র, কারণ সরকার যখন রাষ্ট্র দায়িত্ব না নেয়, যদি মানুষের সরকার যদি দায়িত্ব গ্রহণ না করে, ক্রাইসিসের গভীরতা যদি না বোঝে, তাহলে সেদিকে যাবে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ। কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানুষের 8 কোটি 9 কোটি প্রায় 10 কোটির মতো মানুষ, কি হচ্ছে আসলে বাস্তবে গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে হবে। ওখানে বসে প্রেস কনফারেন্স করছেন রাজীব সিনহা, আলাপন বন্দ্যোপাধ্যায়, এখন গ্রাউন্ড রিয়েলিটি কি? আমাদের পাশে উনি আছেন, জানেন যে আমাদের একটা গুরুত্বপূর্ণ হসপিটাল হচ্ছে সাগর দত্ত, আমাদের সাব ডিভিশনে। সেই হসপিটালে এই মুহূর্তে 32 জন থেকে 36 জন ডাক্তার হচ্ছে কোয়ারেন্টিনে আছেন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং হচ্ছে সাফাই কর্মী, নার্সরা। এত ইম্পর্টেন্ট হসপিটাল, সেখানে চিকিৎসা ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে আছে। আমাদের অঞ্চলেও সেখানে একজন ছিলেন, তিনি হচ্ছেন রক্ত নিতেন, ওখানকার কর্মী, তিনি আক্রান্ত হলেন পানিয়ারি পৌরসভায়, তাকে কিন্তু বাড়িতে রাখা হয়েছিল। তাহলে 36 জন আক্রান্ত হওয়ার পরে একটা হসপিটাল সিল হলো, কিন্তু বাকি যারা আছেন সেখানে তারা এদিক ওদিক রয়েছেন, তাদের অবশ্যই আগে সেটা সরকারের উচিত তাদের সরিয়ে নিয়ে যাওয়া, যে অঞ্চলে আছেন সেখানে সংক্রামিত হবে। আমরা চিঠি দিয়েছিলাম যে অবিলম্বে যেদিন এখানে সাগর দত্ত হসপিটালের নির্দিষ্ট কতগুলো বিভাগকে বন্ধ করা হলো এবং 36 জনকে কোয়ারেন্টাইন করা হলো, সেদিন ওই রেজিস্টার দেখে এই সাব ডিভিশনের পানিহাটি হতে পারে, কামারহাটি, বরানগর, ব্যারাকপুর পর্যন্ত অসংখ্য বিরাটি, তাই হচ্ছে ওই উত্তর দমদম, সকলে তাহলে রেজিস্টার যারা চিকিৎসা করাতে এসেছিলেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো দরকার ছিল। সরকার ভূমিকা গ্রহণ করলেন না, পরামর্শ নিলেন না, সহযোগিতার কথা ভাবছেন না তারা। তাহলে সাগর দত্ত তিনি যারা চিকিৎসা করে বেরোলেন তাদের মধ্যে এই সম্ভাবনা থাকতে পারে। আমি এই সুযোগে বললাম, যদি কেউ আধিকারিকরা শোনেন বা আপনাদের সুযোগ আছে তাদের বলবেন। বলরাম হসপিটালে কি ঘটনা, তাহলে সাব ডিভিশনের 2টো হসপিটালের চিকিৎসা যদি স্বাভাবিক মানুষের জন্য বন্ধ আস্তে আস্তে হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? আর এদিকে হচ্ছে সাধারণ রোগের মানুষ কোথায় যাবে? অনেকগুলো সমস্যার সামনে আমরা আছি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিট সাপ্লাইয়ের ক্ষেত্রে অনেক গাফিলতি আছে, সময় অনুযায়ী কিট দেওয়া হচ্ছে না, ফলে সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা সন্দেহের উঠবে না, প্রশ্নের উঠবে না। তারাও সঠিক সময় যা ভূমিকা গ্রহণ করা দরকার ছিল সেটা করলেন না। যে টেস্ট, শুধুমাত্র পৃথিবী জুড়ে একটাই কথা কিন্তু এসছে, টেস্ট এবং টেস্ট। লকডাউন করাটা হচ্ছে সময় নেওয়ার একটা পদ্ধতি, যে মানুষকে আলাদা রাখো, টেস্ট করো, যাদের সমস্যা আছে তাদের আইসোলেশন করো, বাকি অঞ্চলগুলোকে উন্মুক্ত করো। আমাদের এখানে এই এত 40-45 দিন ধরে মানুষ যে কষ্ট করলেন, ভারতবর্ষ জুড়ে যে সুযোগটা আমার সরকার, 2টো সরকার পেল, পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার, দেশের কেন্দ্রীয় সরকার, তারা সেই সুযোগটা অ্যাভেল করলেন। তারা ঘন্টা বাজালেন, কেউ হচ্ছে প্রদীপ জ্বালালেন, কেউ পুষ্প বৃষ্টি করলেন, কিন্তু প্রকৃতপক্ষে যেটা করা দরকার ছিল, সুরক্ষা কর্মী, ডাক্তার, নার্স, সাফাই কর্মী, তাদের প্রকৃতভাবে হচ্ছে সুরক্ষার ব্যবস্থা করা
এবং হচ্ছে পরীক্ষার ব্যবস্থা করা, যারা আক্রান্ত তাদের আলাদা করা, আইসোলেশন করা, বাকিদের স্বাভাবিক খুব সুন্দরভাবে অনির্বাণ বাবু আপনি আমাদেরকে বোঝালেন। একটা আমরা এবার- একটা সেকেন্ড আমাদের একজন দর্শক বন্ধু আছে, হ্যাঁ আমি নিয়ে আপনার কাছে আসছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বোয়াল নতুনহাট থেকে রমানানী মন্ডল বলছি। বলুন, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কি মন্তব্য রয়েছে? ব্যাপারটা কি যে আমাদের বলছে চাল আটা দেবে, ডাল দেবে, আমরা শুধু 5 কেজি করে চাল পেয়েছি। আপনার কোন কার্ড? আপনার কি কার্ড? হ্যাঁ, আপনি কি কার্ড? একটু কার্ডটা বলুন, আমি বলে দিচ্ছি সরকারের নির্দেশ কি আছে। চাল পেয়েছি। আপনার কি কার্ড? বড় লোক আপনার কি তাদের কার্ড? স্মার্ট কার্ড আপনার দিয়েছে। কার্ডটা কি কার্ড? আপনার না না, কার্ডটা কি? আপনার কার্ড, আপনার কার্ডের পরে কি আপনার প্রকল্প লেখা আছে? না না, ও RKJY 1-2 দেখে নেন, একটু দেখে বলুন আমাকে। হ্যাঁ, তাদের বড় আমাদের রাজ্য সরকারের উপরে লেখা আছে, কার্ডের উপরে লেখা আছে। হ্যাঁ, আপনার কি কার্ড যদি একটু ডেকে বলেন তাহলে আমাদের রাজ্য সরকারের কার্ড আছে, আমরা 5 কেজি করে চাল পেয়েছি, আর কিছু পাইনি। আপনাদের কার্ডটা কি কার্ড? হ্যাঁ, আমাদের রাজ্য কার্ডের উপরে লেখা আছে, সরকারের দেখুন একটু সবুজ দাঁড়াও। কার্ড। আরেকবার বলবেন। উপরে নাম লেখা আছে, কি কার্ড দেখুন, RKJY রাজ্য 1-2 সরকারের লেখা আছে, কার্ড দেখুন তো। কি নাম লেখা আছে আর কে কি বলুন, কার্ডটা বলুন। যারা অস্বাভাবিক কথা বলবেন তারা দয়া করে অনুরোধ করছি ফোন করবেন না, কারণ আমাদের সবার জন্য আমাদের এই শো, তাই যারা সঠিক ইনফরমেশন দিতে পারবেন তারাই ফোন করুন। আপনার কার্ডটা কি কার্ড যদি আপনি বলতে পারতেন তাহলে অনির্বাণ বাবু হয়তো আপনাকে জিনিসটা ভালো করে বুঝিয়ে দিতে পারতেন। সমস্যা আমাদের সবার রয়েছে, সমাধানকে আমাদেরকেই বার করতে হবে, কারণ আমরা এই স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে, লড়াইটা বুঝতে হবে, তারপরেই আমরা কিন্তু নিজের জায়গাটা তৈরি করতে পারবো। হ্যাঁ অনির্বাণ বাবু, আপনি কিছু বলছিলেন আমাদেরকে, বলুন, আপনাকে থামিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ফলে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে দেখুন, লকডাউন এতদিন মানুষ কষ্ট করলো তো, এখন দেখবেন আজকে যদি আপনারা একটু রাস্তাঘাটে ঘুরে দেখেন, শেষ দিকে এসে এখন কিন্তু অনেক লুজ হয়ে গেল পরিস্থিতি। মানে লকডাউন আছে কিনা অনেক জায়গায় আপনি বুঝতে পারবেন, কিন্তু এখন আপনি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, প্রতিদিনের সংক্রমণের হারটা অতীতের থেকে অনেক বেশি, মানে প্রতিদিন সংক্রমণের হার কিন্তু বাড়ছে, হু হু করে বাড়ছে। হ্যাঁ, তাহলে এই সময়টা, হ্যাঁ বাড়ছে তো, এই সময়টা যদি আমি লুজ দিই বা শিথিল করি ব্যবস্থাটাকে, তাহলে আমার কন্ট্রোলের বাইরে সবটা চলে যাবে। ফলে এই সময় সরকারকে আরেকটুখানি কষ্ট আমাদের সকলকে করতে হবে, সরকারকে ব্যবস্থা নিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, খাবার দিতে হবে। আমরা বলেছি তো যে সেন্ট্রাল গভর্নমেন্টকে 5,000 টাকা দিতে হবে, যাদের আয়কর নেই, সেই যারা আয়কর দেন না সব মানুষকে 5,000 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে, রাজ্য সরকারকে 2,000 টাকা, 7,000 টাকা দিতে হবে মানুষকে, খাদ্য পৌঁছাতে হবে, রেশনের ব্যবস্থা করতে হবে, তবেই তো মানুষ ঘরে থাকবেন। মানুষ এমনি আনন্দে বাইরে বেরোচ্ছেন না, তার জীবিকার পেটের সমস্যায় মানুষ বাইরে বেরোচ্ছেন। এটা সহজ করে দেখলে হবে না। ওরা বলছে অনেকটা ওদের অভিজ্ঞতা কম যারা আছেন অন্য দলের, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত বলে জানি এই সময় কেন কোথায় ক্রাইসিসটা। আমরা বারবার পরামর্শ দিয়েছি, সীতারাম ইয়েচুরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সর্বদলীয় মিটিংয়ে বামপন্থী নেতৃত্বরা, বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা বলেছিলেন যে কি করা উচিত এই সময়কালে দাঁড়িয়ে, কারণ 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে, তার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা নিলে কেউ ছোট হয় না, অভিজ্ঞতা নিয়েই অন্যদের সহযোগিতা নিয়ে এগোতে হয়। কিন্তু আমি ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ভাবি, আমি একা, কিন্তু আপনাদেরকে নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠক করেছিলেন। অনির্বাণ বাবু, আপনাদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠক করেছিলেন, সেই বৈঠকের কতটা ফলস্বরূপ, তারপরে তার ফলো আপ কি হয়েছে, ফলো আপটা বলছেন তারা। আমরা তো অনেকগুলো কথা আমাদের নেতৃত্ব বলেছিলেন, এবং সূর্যকান্ত মিশ্র নিজে একজন ডাক্তার, তিনিও অনেকগুলো কথা বলেছিলেন। ফলে আমরা চেয়েছিলাম, এখনো চাইছি, এখনো সময় পেরিয়ে গেছে এটা না, এখনো চাইছি, প্রতিদিন চাইছি, কিন্তু এই প্রশাসক বসানোর মতো সিদ্ধান্ত, প্রাক্তন কাউন্সিলরদের কুপন দেওয়ার মতো সিদ্ধান্ত, এগুলো আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। যে সবাই মিলে একটা কাজ করা, এটা আঘাতপ্রাপ্ত হয়। আমরা এখনো বলছি যে এই ভয়ানক বিপর্যয় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, শুধু একটা রাজ্য সরকার, এটা ব্যাপার না, সকলে মিলে লড়তে হবে। যদি এখনো ভাবেন তাহলে নিশ্চয়ই নেতৃত্বের সাথে কথা বলবেন, আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সহযোগিতা করার জন্য। এই যে প্রচেষ্টাটা বলে নি, আমি আসছি আপনার কাছে, একটা কলার বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বাসুদেব নাথ বলছি। বলুন, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, বলছি আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখছিলাম। হ্যাঁ, প্রোগ্রামে আমার একটাই বক্তব্য, এটা হচ্ছে এই মুহূর্তে
রাজ্যের এই পরিস্থিতি, রাজ্যের বলে না, পুরো দেশে। ওয়ার্ল্ডের যে পরিস্থিতি, সেই মুহূর্তে আমাদের দেশে কি ওয়াইন শপটা খোলাটা খুব জরুরি? আজকে ওয়াইন শপের জন্য তো প্রচুর জায়গায় প্রচন্ড মারামারি হচ্ছে, লাইনে এত হুড়োহুড়ি হচ্ছে, তারপরেও পুলিশ, আমি নিজেও পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করি, আমাদেরকে লাইন মেনটেন করতে গিয়ে আমরা নিজেরাই আক্রান্ত হয়ে যাচ্ছি। একদম ধন্যবাদ আপনার মতামত জানার জন্য। কি বলবেন বলছি, আমি অনির্বাণ বাবু? প্রচেষ্টাটা বলে দিই একটু। প্রচেষ্টা, হ্যাঁ বলছি, প্রচেষ্টা প্রকল্প আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম, কেন্দ্রীয় সরকার করেছি, রাজ্যে কেন্দ্রীয় সরকার কোনো এখনো পর্যন্ত সিঙ্গেল পেনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য ব্যয় করেনি। ও বলছিল তো এখনো বাচ্চা মেয়ে, আমি ওকে আহত করতে চাইনি, ওকে জানতে হবে অনেকটা। আর রাজ্য সরকার আমাদের বললেন যে আমরা দুটো প্রকল্প করবো, একটা স্নেহের পরশ পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা করে দেওয়ার জন্য, আর প্রচেষ্টা 1000 টাকা করে হচ্ছে রাজ্যের অসংগঠিত। হ্যাঁ, প্রথমে হচ্ছে ফর্ম ছাপা হলো, সেই ফর্ম আমরা তো প্রত্যক্ষ কাজ করি মাটিতে, আমাদের আগে সমস্ত রাজনৈতিক দল লাগে তৃণমূলের লোককে দিয়ে দেওয়া হলো, তারা জেরক্স করে সমস্ত মানুষের কাছে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে পারেন না পারেন এক ধারসে হচ্ছে ফিল আপ করালো। তারপরে কি হলো, তার ফল হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মানা হলো না, সবটা প্যান্ডামোনিয়াম হলো, কেন্দ্র রাজ্য সরকার প্রজেক্টটা ব্যাক করালো, ফিরিয়ে নিল, বন্ধ হয়ে গেল। প্রতারণা হলো একদিকে। এই মুহূর্তে রাজ্য সরকার গত পরশুদিন শুধুমাত্র অনলাইনে একটা অ্যাপের মাধ্যমে প্রচেষ্টা প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তারপরে কথা দেখবেন, প্রথম হচ্ছে রাজ্যের বাসিন্দা হতে হবে মানলাম, তারপরে কি বলছে কারো আন্ডারে কাজ করলে সেটা পাবে না। তাহলে ছোট কন্ট্রাক্টর যারা রাস্তার কন্ট্রাক্টে কাজ করে, যে অসংগঠিত শ্রমিক, পৌরসভায় যারা কাজ করে একেবারে ছাপাই কর্মী, তাহলে একটা বড় সেকশনকে বাদ দিয়ে দেওয়া হলো। এর মেগা যারা যুক্ত আছে, মানে 100 দিনের কাজ যারা করে গ্রামে তারা পাবে না, কৃষি শ্রমিকরা পাবে না, যারা হচ্ছে একটা বড় সেকশনকে হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে অনলাইন শুধুমাত্র মানুষকে নিয়ে এই প্রকল্প, তারা শুধুমাত্র অনলাইনের ফিল আপ করবে। স্মার্টফোন তাদের অনেকের কাছে নেই, ইন্টারনেটের ব্যবস্থা নেই, শিক্ষা দীক্ষা সবটা মিলে সমস্যা আছে। তাহলে শুধুমাত্র অনলাইনে যাদের জন্য এই প্রকল্পের 1000 টাকার ব্যবস্থা করা হলো, তারা সেই সুযোগ পাবে না। দুদিন ধরে সারাদিন প্রায় 24 ঘন্টা ধরে दारू के लिए दारू প্রচেষ্টা অ্যাপ খুলে আমরা চেষ্টা করেছি, সেই প্রচেষ্টা অ্যাপ থেকে এখনো मार कर रहे लोग, उसे बात करिए। ঠিক আছে, আমি যেটা বলার সেটা বলছি, আপনারটা আপনি বলবেন। আপনি অনেক সুন্দর ব্যাপারগুলো আমাদেরকে বোঝালেন। আমাদের আরো যারা জানতে চাইবো, আমি এক সেকেন্ড বলে প্রচেষ্টা অ্যাপকে অবিলম্বে রাজ্য সরকার প্রতারণা বন্ধ করে সবার অ্যাক্সেস করতে হবে, এটা বললাম। ও বলুন কি বলবেন? आप दारू के बारे में बात करिए, जहाँ दारू के लिए मार हो रहा है, यहाँ खाने के लिए लोग मर रहे हैं, और दारू दुकान जो खुले उसके लिए मार हो रहा है, उसलिए उस बंदा ने फोन किया। आप उस पे बात करिए ना। जाता है क्या कोई सोशल डिस्टेंस उसके लिए नहीं है क्या? सोशल डिस्टेंस, वो सोशल डिस्टेंस हो रहा मैडम क्या? दारू लेने के लिए लोग भूखा फांसी लगा के मर रहे हैं, वो ठीक है। वो नहीं, आप ठीक से समझिए क्या बोल रहे हैं आप, ठीक से ময়ূর, আমি समझिए। তোমার কাছে যাবো, যেখানে মানুষের এরকম বিপদ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন্দ্র সরকার এই যে মদের দোকান খুলে দেওয়ার যে একটি কথা, এটা কতটা ঠিক, কতটা যৌক্তিক বলে সিদ্ধান্ত, সারা ভারতবর্ষে মদের দোকান খোলার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, শুধু রাজ্য সরকারের নয়, এটা প্রথম বুঝতে হবে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের সমস্ত জায়গায় হচ্ছে মদের দোকান খুলতে হবে। এটা আমি বলছি রাজ্য সরকারের একটা দিক, এটা হচ্ছে ভারতবর্ষের অনেকগুলো রাজ্য সরকার এটা খুলেনি, পশ্চিমবঙ্গের সরকার খুলেছে। এইখানে ডিসক্রিপেন্সি। আলোচনাটা যুক্তি নিয়ে করতে হবে, তথ্য দিয়ে করতে হবে, হাওয়ায় কথা বলে লাভ নেই। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে লকডাউনে মদের দোকান খুলবে, পাঞ্জাব খোলেনি, মানুষের জন্য ব্যবস্থা না করে মদের দোকান খুলে দেওয়া, কি বলবে এই বিষয়ে? দয়া করে সবাইকে অনুরোধ করবো যে এখানে ঝগড়া লড়াই করবেন না। तमाम डिसीजन সবাইকে অনুরোধ করবো একটু সবাই तमाम डिसीजन सेंटर। ময়ূরী, তুমি কি বলতে চাইবে? সবাই একটু চুপ করুন। হ্যাঁ বলো, আমি প্রথমত শুনছি। বলবো, আপনার একজন কলার ফোন করে বললেন যে যারা এখানে উপস্থিত রয়েছে তারা শুধু ঘরে বসে কথা বলছেন, তারা বাইরে গিয়ে কাজ করছেন না, বা মানে ওয়ান টাইপ অফ আমাদেরকে ছোট করা হলো। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর আমি বয়সে অনেক ছোট হতে পারি, কিন্তু কাজে কর্মে ছোট নই। সামাজিক কাজ বলতে, আমি যখন কিনা লকডাউন শুরু হয়েছে, তখন আমি যে এরিয়াতে থাকি, আমার 15 নম্বর ওয়ার্ড ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত।
সেখানে আমরা যতটা পেরেছি ব্যক্তিগতভাবে আমরা নিজেরা কয়েকজন মিলিত হয়ে তারা কিন্তু অনবরত খাবার ডিস্ট্রিবিউশন করেছি, ঠিক আছে? যারা জানেন না, যারা মানে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে আমি বলবো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, তাদেরকে বলুন। আমি বলবো তারা একটু জানার চেষ্টা করুন যে আমরা শুধু ঘরে বসে কথা বলি না, ভারতীয় জনতা পার্টি শুধু ঘরে বসে কথা বলতে শেখায়নি আমাদেরকে, মানুষের সাথে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য কিন্তু মদের দোকান খোলার কথা বলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ঘরে বসে আপনারা কথা বলেন না ঠিক কথা, কিন্তু মদের দোকান খোলার কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি তো অনেক কথাই বলেছে। ভারতীয় জনতা পার্টি বলেছে যে শুধু তুমি গোমূত্র খাও, যা করোনা যা বলো করোনা চলে যাবে, গোমূত্র খাও করোনা করোনা যা এরকম কোন কথাবার্তা আপনারা যেটা বলছেন, করোনা যা করোনা গো এরকম যে কথাবার্তাটা বলছেন সেটা আননেসেসারি কথাবার্তা। এরকম কোন কথাবার্তা ভারতীয় জনতা পার্টি আমি তোমার কাছে এই অভিনয় করব, তার আগে একজন কলার বন্ধু আছে, আমি কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি অপর্ণা মুখার্জি বেহালা থেকে বলছি। বলুন আপনার কি বলতে হবে? আপনাদের এই প্রোগ্রামটা আমি শুনছি, অনেকক্ষণ থেকে শুনছি, আমার খুব ইন্টারেস্ট লাগে এই প্রোগ্রামটা দেখতে। এখানে যারা বসে আছেন, হ্যাঁ, আমি প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। আমার একটা কথা খুব ভালো করে শুনুন, এই যে আপনারা করোনা নিয়ে এই দূর অবস্থার সময়, হ্যাঁ, আমাদের দেশের যে অবস্থা এখন, যে পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে কি রাজ্য কি কেন্দ্র এই দলাদলি না করে আমাদের পেটে যদি আপনারা ভাত দিতেন, আমরা খুব খুশি হতাম। দ্বিতীয়ত কথা, এই অবস্থা আপনার বেনপোল্লা কি পেট্রোপোল আছে, ওটা কি খুলে দেওয়া উচিতই হচ্ছে না, কেন কি সংক্রমণ আরো বাড়তে পারে। দ্বিতীয়ত, এই যে মদের দোকান, এই ডিস্টেন্স যে কথাটা হচ্ছে, কোথাও তো মানা হচ্ছে না, উপরন্তু এই অবস্থায় এই যে মদের দোকান খুলে দিয়ে আরো কি মৃত্যুর ঢল হয়, আরো চূড়ান্ত করোনা কিভাবে আসবে আপনারা নিজেই দেখতে পারেন। আর ঘরে ঘরে আগুন যখন নিজের ঘরে আসে না, তখন সে ফিল করতে পারে যে আগুনটা কোথায় লাগলো। অন্যের কাছে বন্দুক রেখে গুলি করলে না, তার চোখের জল কেউ পৌঁছাতে পারে না। কদিন পৌঁছাবেন আপনারা? একদিন, দুদিন, 1 মাস, 2 মাস? আমাদের কান্না কি কোনো মন্ত্রীদের কানে যায়? আমার তো মনে হয় না। আর যদি সত্যিই যেত তাহলে আমরা কাঁদতাম না, জানেন তো। আমি দয়া করে প্রত্যেকটা চ্যানেলে ওই যে উনি বসে আছেন ভদ্রমহিলা, উনি উৎকৃষ্ট দেখাচ্ছেন, ওনার একটা কথা শোনা যাচ্ছে না। আমি ওনাকে বলবো, আমরা হিন্দি বা কথাও বুঝি, ধীরে ধীরে কথাগুলো বলুন, সেটা আমাদের কানে বোঝে, আমরা যেন বুঝতে পারি। আমাদের ঘরের ভাই বোনরা মদকে যেভাবে অত্যাচার করে, সেটা আপনাদের কাছে বলে বোঝাতে না। কেন খোলা হলো এই না খুবই কি নয়? আমার তো মনে হয় সব রাজ্যতে এই মদ, আমি জানি মদের থেকে হয়তো বড় একটা অ্যাকাউন্টে ঢোকে, মানে অ্যাকাউন্ট আপনাদের, মানে আপনাদের নয়, সরকারের অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু আমাদের যে ঘর খালি হয়ে যাচ্ছে। আমাদের দিকে তাকান প্লিজ। আমার ভাইটা মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে, আমার তো কষ্ট হয়, আমাদের যে আগুন জ্বলছে ঘরের মধ্যে, আমরা যদি হারাবো, আপনার তো ফিরিয়ে দিতে পারবেন না। দয়া করে আপনার মদের দোকান বন্ধ করুন, প্রত্যেকটা ঘরকে আপনারা আলো জ্বালান, আলো নিভাবেন না প্লিজ। সেই আমার বক্তব্য আপনাদের কাছে। ধন্যবাদ দিদি। আপনার ভাই আমাদেরও ভাই দিদি, আমরা সকলের পক্ষ থেকে আমি বলছি যে আপনার যে যন্ত্রণা সত্যিকারের, সেটা তো অবশ্যই সকলের আমাদের এটা আমরা সমব্যথী আপনার, ওরাও আছে, ওরাও বলবে। আমি শুধু বলি এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, অবশ্যই কতগুলো রাজ্য এই সিদ্ধান্তে খোলেনি, ঝাড়খণ্ড, কেরল, পাঞ্জাব, আরো অনেকগুলো রাজ্য এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেই। পশ্চিমবঙ্গ খুলেছে, নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেবে। যে পরিস্থিতি আমরা দেখি, সকলের অভিজ্ঞতা হচ্ছে, নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেবে, অবশ্যই সদর্থক হবে। আমি ইতিবাচক ভাবতে দেবো সবাইকে, সরকার 15 लाख नहीं आए अभी तक मैडम, और ये जो अभी फोन की है, ये जो बहन मेरी जो रो रही थी, इनके तो अकाउंट में कम से कम बीजेपी के तरफ से 15 लाख भेज दीजिए मैडम। সীমান্তের কথা হচ্ছে, বাংলায় সীমান্ত পেট্রোপল খুলে দেওয়া, রাজ্য সরকার এটার বিরোধিতা করেছে, কিন্তু কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্ত হোক, রাজ্য সরকার কেন্দ্র সরকার ঐক্য করতে পারেনি। রাজ্য কেন্দ্র ঝগড়া করা, এই সময় একসাথে মিলেই করা উচিত, যাই সিদ্ধান্ত হোক না কেন। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে যুক্ত হবেনি, আন্তর্জাতিক সিদ্ধান্ত সীমান্ত খোলার বিষয়
কোনো রাজ্যকে বঞ্চিত করে তার কথা না শুনে একটার বাইরে কেন্দ্র খুলে দেবে, এটা হবে না। ফলে দুজনে কথা বলুক, সুসম্পর্কের ভিত্তিতে করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নেই। তাহলে এটা হবে কেন? রাজ্যপাল এক কথা, মুখ্যমন্ত্রী এক কথা, মোদী এক কথা, এই করে সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ হচ্ছে। এই মক ফাইটটা বন্ধ করতে হবে। সিদ্ধান্ত কমপ্লিটলি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার কথাবার্তার ভিত্তিতে নেয়। দুটো সরকার সংবিধানের অংশ, তারা নির্বাচিত, তারা কথাবার্তার ভিত্তিতে নেই। কেন এই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে, এটা আমি বলবো। মহিদি, আমি তোমার কাছে যাব, জানতে চাইবো যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত যে মদের দোকান খুলে দেওয়া, একটু আগে একজন ভদ্রমহিলা ফোন করলেন এবং তিনি আমাদের কাছে কাতর আবেদন জানালেন যে দয়া করে যেন মদের দোকান বন্ধ করে দেওয়া হোক। মানুষের কাছে বাড়িতে খাবার নেই, আজকে মদের জন্য মানুষ সেই খাবার টাকা দিয়ে আজকে গরিব মানুষগুলো মদ কেনার জন্য লাইন দিচ্ছে রাস্তায় গিয়ে, তার জন্য কি সোশ্যাল ডিস্টেন্স কি ব্রেক করছে না? এই যে ভিড় হচ্ছে পুলিশ সামলাতে গিয়ে, একটু আগে একজন পুলিশ কর্মী ফোন করেছিলেন আমাদেরকে, তিনি জানালেন যে এই যে সামলাতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে। মানুষের কাছে আজকে খাবার টাকা নেই, আপনাদের কোনো সঠিক প্যাকেজ নেই আপনাদের কাছে, আপনারা পরিযায়ী শ্রমিকদের কাছে বাড়ি ফেরার জন্য টাকা চার্জ করছেন, আপনারা সরকার চালাচ্ছেন, আপনারা 5 বছর থেকে আজকে আবার 5 বছরের জন্য আপনারা সরকারে এসেছেন, কিন্তু মানুষের কথা না ভেবে আজকে আপনারা নিজের ট্যাগ ভরার জন্য আজকে আপনারা এরকম ধরনের যে নীতিগুলো চালু করছেন, মানুষের পক্ষে কতটা এগুলো দুঃখজনক, কি বলবেন আপনি? সরকার এখনো পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছে তার বেশিরভাগ সিদ্ধান্তই তাদের একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। বাদবাকি যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে, সরকার তো এটা জানতো না যে মদের দোকান যদি খোলা হয় তাহলে এরকম ভাবে মানুষ গিয়ে হামলে পড়বে। সরকার সেটা জানতো না, যখন সরকার দেখতে পেয়েছে, সরকার এগুলো দেখে তারা কোনো সিদ্ধান্ত সরকার মানুষকে ভাত দিতে পারছে না কিন্তু মদ দিচ্ছে, সিদ্ধান্ত নেবে না মানুষ সরকারকে ভাত দিতে পারছে না, মদ দিচ্ছে। আমরা ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুর থেকে আমাদের এমপি অর্জুন সিং গিয়ে দেখুন কিভাবে দিন রাতে সকলে বাড়ি বাড়ি গিয়ে ভাত পৌঁছে দিচ্ছে, সকলে বাড়ি রান্না করে খাওয়ার জন্য ডাল বলুন আলু বলুন পৌঁছে দিচ্ছে। কি কে বলছেন? তৃণমূলের এমপি নাকি? বিজেপি। তো এখন বিজেপি। আগে আপনি ভালোভাবে জানুন, আপনার হয়তো ভুল হয়েছে, যাই হোক। উনি আমাদের এমপি ছিল তো বলা এর আগে। আমরা আলোচনা করব, আমাদের সময় অল্প আলোচনা করার বন্ধু এসে আমরা কথা বলবো। নমস্কার, কে বলছেন? আপনি মনে হয় রাজনীতি থেকে অনেক নমস্কার, আমি সবার উদ্দেশ্যে আবেদন করব আপনারা সবাই দয়া করে একটু চুপ করুন, আমাদের সাথে একজন কলার বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? বলছি গুজরাট সরকার বলতো মদ বিক্রি হয় না, কিন্তু সবথেকে বেশি বিক্রি হয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রথম দিনে 100 কোটি টাকার মদ বিক্রি করছে, সেইটাই আমি জানতে চাইছি। ওনারা বলেন গুজরাটে মদ বিক্রি হয় না, পশ্চিমবঙ্গে 100 কোটি, উত্তরপ্রদেশ সরকার 100 কোটি টাকার মদ বিক্রি করেছে। কর্ণাটক ভারতবর্ষের সবচেয়ে বেশি বিজেপি শাসিত কর্ণাটক, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিজেপির কর্ণাটকে। কথা খুব কেটে কেটে আসছে। অবশ্যই আমাদের সাথে যে কলার বন্ধু ছিলেন, আমি বলবো একটু নেটওয়ার্কে এসে আপনি আবার চেষ্টা করুন। এবার আমি সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছে কাউন্সিলর আফসানা খাতুন তৃণমূল থেকে। আমি জানতে चाहबो যে ये आने वाला दिन में क्या आप लोग के लिए जो हमारे जो लोग आपको वोट देके आप लोगों को इस जगह में लाया है कि आप लोग को काउंसिलर एमएलए या एमपी बना रहा है, क्या सोच रहे हैं आप लोग के लिए आने वाला दिन में? कोई आर्थिक पैकेज बताइए। पहले सबसे पहले डेवलपमेंट सोच रहे उनके लिए, उनके लिए প্রচেষ্টা প্রকল্প একটু বলবেন। हाँ, प्रचेष्टा के बारे में हम आपको बता रहे हैं। आपको पता नहीं है আমি চাই না মাঝখানে একটু আটকাচ্ছি দিদি, আপনি जिस तरह भरना चाहिए, जिस तरह भरवाना चाहिए प्रचेष्टा फॉर्म। বাবু মাঝখানে আমি একটু আটকাচ্ছি। 500 টাকা দিলে সংসার কারো চলবে না, আপনার চলবে না, আমার চলবে না, স্বাভাবিক। 500 টাকা দিলে কারোর সংসার চলবে না। আমি প্রচেষ্টা প্রকল্প নিয়ে বলতে যাওয়ার আগে উনি আপনি কথাটা অন্যদিকে দিয়ে দিয়েছিলেন। যাই হোক, আমি বলতে চাইবো বিজেপি সরকার 500 টাকা অন্তত দিয়েছে সরকারকে, জনগণকে। খুব ভালো কাজ করেছেন, ধন্যবাদ। নমস্কার, আপনাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে। কিন্তু 500 টাকা তো দিয়েছেন, বলার একটা সুযোগ পেয়েছেন যে আমি কিছু না আমি এটা বলছি না, সবসময় ধরে দেন না, আমরা লাইভে দাঁড়িয়ে 20 টাকা দিয়ে ভোট দিয়ে সরকার করেছে, তাদেরকে আপনারা খুব দয়া করেছেন 500 টাকা দিয়ে। না 500 টাকা দিয়ে আমরা 7000 টাকা দিতে হবে, দয়া করেছেন। আমরা সত্যি আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আমাদের যত ভিউ হবে তাদের তরফ থেকে দয়া করে হয়েছে যে 500 টাকা অন্তত দিয়েছেন। কথাটা আপনি এভাবে বলবেন না যে দয়া করেছেন, এই কথাটা বলবেন না। আমি বলিনি আপনাকে কোনো অবস্থাতে যে আমরা দয়া করেছি।
আপনি কথাটা বললেন তুললেন, তাই জন্যই আমি বলছি যে আমরা দিয়েছি, কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু সেটা দেয়নি। প্রচেষ্টা প্রকল্পের জন্য 20 টাকা 25 টাকা করে 30 টাকা করে লাইনে দাঁড় করিয়ে রেখে তারপর টাকা দেওয়া হয়নি, সেটা নিয়ে বলুন। बीजेपी बोल रहा है हम लोग 500 दिए, आप लोगों भी नहीं दिए, क्या बोलना चाहिएगा? প্রচেষ্টা পরিকল্পনার ব্যাপারে क्या बोलना चाहिएगा अफसाना जी? प्रोचेस्टा जो परिकल्पना है, जो प्रोजेक्ट है, आप प्रोचेस्टा का फॉर्म जो ऑनलाइन भरा रहा है, तो वो तो भरा ही रहा है ऑनलाइन, उसमें प्रॉब्लम क्या है? विपक्ष को प्रॉब्लम क्या है? विपक्ष को प्रोचेस्टा का फॉर्म बहुत स्लोली और बहुत आराम से लोग भर रहे हैं, और जो भरेंगे उनका पैसा भी आएगा। ये जनधन का अपना 500 रुपया का इतना एडवर्टीजमेंट कर रहे हैं, इतना एडवर्टीजमेंट कर रहे हैं, इन्होंने कभी सोचा है? पूरे बंगाल में म्युनिसिपैलिटी जो है तृणमूल पार्टी टीएमसी से, आपने टीएमसी सरकार ने डीआर के माध्यम से कितना चावल और आटा तमाम घरों में दिया है, इतना पहुंचा दिया, जिन लोगों तक नहीं पहुंच पाया है वहाँ इनके ही सरकार के लोग हैं कहीं ना कहीं आड़े हाथे आ रहे हैं, और वो वहाँ काम करने पर बाधा डाल रहे हैं। आप लोग तो जानते ही हैं, बाधा डालने के लिए ये लोग हर वक्त खड़े हैं। ये इनका आम आदमी नहीं होता है जो बाधा डालता है। तो आप प्रोचेस्टा को फॉर्म जो भरा रहा है, कहाँ से भरा रहा है, क्या आप नहीं जानते हैं? आप यहाँ डिबेट में क्वेश्चन कर रहे हैं, आपको नहीं पता है कि प्रोचेस्टा फॉर्म किस तरह भरा रहा है, और किस धड़ल्ले से भरा रहा, और कितना मकदार में भरा रहा है? आपको भी तो पता होना चाहिए ना कि ये कितना तादाद में भरा रहा है। একটা কথা বলি আমি, হ্যাঁ বলুন আপনার সাহায্য নেব। বলছি প্রচেষ্টার যে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি আমি জানি না কিভাবে আপনাদের হচ্ছে, যদি হয়ে থাকে ভালো, কিন্তু আমরা 2 দিন 3 দিন ধরে, যেদিন থেকে পরশু দিন রাতে প্রচেষ্টার লিঙ্ক ফটো অনলাইন হয়েছে, আজ পর্যন্ত আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। এটা আপনার সহযোগিতাই করছি, সরকারের পক্ষেই বলছি আমি, অসুবিধা নেই, এটা লড়াই একটা, গরিব মানুষ টাকা পাক। কিন্তু প্রচেষ্টা এমন ভাবে তৈরি হয়েছে যে লিঙ্ক হয়েছে, সাধারণ মানুষ তাদের লিঙ্কে ঢুকে খুলে ফর্ম ফিল আপ করতে পারছে না। এটা কিন্তু আরেকটা বুমেরাং তৃণমূল গভর্নমেন্টের বিরুদ্ধে হবে। যদি সরকার সত্যিকারের পয়সা দিতে চায়, তাহলে এটা সরলীকরণ করুক, সোজা করুক, যাতে মানুষ তার ব্যবস্থা আপনারা করুন। সরকারকে বলুন, আপনি সরকারি দলের লোক, আমি বিরোধিতা করছি, প্রচেষ্টা দেওয়া দরকার। আমরা বলেছিলাম 2000 টাকা আপনার দিন, ওরা কেন্দ্রীয় সরকার 5000 টাকা দিবে, 7000 টাকা হয়েছে, কিন্তু আপনি 1000 টাকা দিয়েছেন আপনার সরকার, আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরে 2 টাকা দিন, একবার না 3 মাস ধরে দেওয়া দরকার, सबका আমরা বলছি, কিন্তু 1000 টাকা হয়েছে, সেটা মানুষ। मैं आपको रिक्वेस्ट करना चाहूंगा, आप अपनी सरकार को बताइए कि प्रोचेस्टा को प्रोचेस्टा मत बनाइए, इसको ऐप या इंटरनेट के जरिए आदमी को मत उलझाइए। अगर देना है तो सीधा सीधे दीजिए, क्योंकि आदमी सबके पास इंटरनेट नहीं है, सबके पास सुविधा नहीं है। आप समझिए इसको। आप क्वेश्चन किए तो कुछ जान लीजिए, कुछ जानने दीजिए। जो लोग बैठे हुए हैं हमको देख रहे हैं, उनको जानने दीजिए, बंगाल के लोगों को जानने दीजिए शुरू में ये फॉर्म कैसे आया था और किस तरह भरा रहा था। मगर सोशल डिस्टेंस को कुछ लोगों ने नहीं माना, कुछ लोगों ने जो यहाँ पे पॉलिटिक्स करते हैं। आप लोग डायरेक्ट अकाउंट में पैसा नहीं दे सकते, आप लोग डायरेक्ट अकाउंट में पैसा नहीं दे सकते। अगर आप लोगों को पास पूरा डेटा है तो आप क्यों नहीं उस इंसान को जिसको जरूरत है, उन लोगों को अकाउंट में आप लोग डायरेक्ट पैसा भेज दो। आप लोग को अगर देना ही रहता है तो आप लोग डायरेक्ट पैसा भेज सकते हो। अगर ऐसा ही रहना होता तो आप लोग पार्टी ऑफिस से क्यों फॉर्म भरा है? आज इंसान जो लाइन लगा के फॉर्म भरा है, आज उन लोगों को क्या मिला? लाइन मिला, पैसा तो नहीं मिला। सेंट्रल से जो पैसा तो नहीं दिया आप लोग, राज्य में हेल्प हुआ, तो अगर 10 लोगों को खाता में पैसा सिर्फ लाइन में खड़ा करवाया आप लोग। तो उस वक्त भी एक मामला उठ के खड़ा हो जाएगा। आप पूरी बात समझने की कोशिश कीजिए। आप लोग सोचते हैं जनता के पास बहुत टाइम है, जनता के पास बहुत समझाने के लिए वक्त है। आप लोग वोट लेने के टाइम घर घर जाते हैं, वोट लेने के टाइम आप लोग घर घर जाते हैं, लेकिन जब आप लोगों को जब आप लोगों को जरूरत पड़ता है तो आप लोग सिर्फ लाइन खड़ा करवा देते हैं। एक मिनट, आप देने की बात करते हैं, आप कन्याश्री की बात कीजिए, क्या वो नहीं मिला? आप जुबोश्री की बात कीजिए, क्या वो नहीं मिला? आप मेडिकल की बात हम लोग कोरोना की बात कर रहे हैं, पिछला बार अगर हम लोग उठाएंगे मुद्दा ना तो हम लोग को रात भर कट जाएगा, ये डिबेट खत्म नहीं होगा। तो हम लोग पुरानी बातें नहीं उठाना चाह रहे। आप सिर्फ ये बताइए कि आप लोग प्रचेष्टा के माध्यम से आदमी के सामने जो कमिटमेंट किए थे, आप लोग क्यों नहीं उन लोगों के लिए काम कर रहे हो? नहीं, एक बात सुन लीजिए, आप जो ये आप
लोग खेलाश्री के नाम से क्लब में 1 लाख रुपया करके आप लोग भेज रहे हो, जहाँ आदमी आदमी के पास खाना नहीं है, आप उन लोगों के लिए नहीं सोच रहे हो, लेकिन क्लब में 1 लाख रुपया करके आप लोग भेज रहे हो। ये पाट करके देखिए, जो जनधन का बना था 15 लाख आने का, वो 15 पैसा भी नहीं आया, मगर दीदी ने जो 25,000 लेकिन 500 आए हैं, 500 तो आए हैं, तो ये 1,000 भी जरूर आएगा। ये 1,000 भी ममता बनर्जी की बात है, ये आपकी और मेरी बात नहीं है, ये उस औरत की बात है और जिसने 50,000 देने में संकोच नहीं किया, वो 1,000 की बातें लोगों तक मैं वही बताने की कोशिश कर रही हूँ कि जीआर के माध्यम से जो रुपया जितना मर गया है सामान, वो 5,000 से कम का नहीं है। আমার সাথে এখন পরের বন্ধু আছে, আমি তার সাথে কথা বলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় একদম শেষের দিকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমাদের অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন? হ্যাঁ বললাম তো, অনিন্দম দাস বলছি। বলুন। বলছি আপনার টিভিতে তো এইগুলি একবারও বলছেন না যে সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলি এত এত টাকা নিয়ে নিচ্ছে। আজকে লকডাউনের জন্য আমাদের মতন মধ্যবিত্ত ঘরের তো অলরেডি মধ্যবিত্ত ঘরে যারা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে বাচ্চাদের, তাদের তো এই মুহূর্তে স্কুলের নাম বলুন, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। সরকার তো বলেছে যে স্কুলে এখন নেওয়া যাবে না, আপনি নাম বলুন, আমরা দেখছি কথা বলছি। ধন্যবাদ। আমাদের কাছে সমস্যা তো প্রচুর রয়েছে, কিন্তু সমাধানের উপায় খুবই সীমিত, তাই আমরা আমাদের যারা সরকারের পারবে না, আমরা বিরোধী দল হয়ে কাজ করবো, সরকার পারবে না। আমরা নাম বলুন, আমরা যে স্কুলে जिसने 1 रुपये का वादा किया था, उसने 25,000 रुपया करके हमारी बेटियों को पहुंचा दिया। और वही शेरनी बंगाला ने वादा किया है कि प्रोचेस्टर का 1,000 भी पहुंचेगा, तो ये 1,000 भी पहुंचेगा। उसके बाद भी जो करना है वो भी हमारी बंगाला अगर सही में अगर इंसान के पास पहुंचता है तो बहुत अच्छी बात है। लेकिन इंसान तक जब तक नहीं पहुंचता है तब तक कीजिए। सिर्फ भाषण देने से काम नहीं बनता है, राशन भी देना पड़ता है। तो मैं आप सभी को एक बार धन्यवाद दूंगा कि आप लोग हमारे साथ जुड़े और आप আপনাদের বক্তব্য আমাদের কাছে রাখলেন, তাই আমরা সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব এবং সবার কাছে অনুরোধ করব সবাই যেন আমরা দায়িত্বের সাথে সতর্কতার সাথে যেন আমরা এই লকডাউনকে ফলো করি, সোশ্যাল ডিস্টেন্সকে মানি, মাস্ক পরে বাইরে বেরোই এবং যা যা আমাদের বিধিগুলো রয়েছে, যেগুলো আমাদের সরকারের তরফ থেকে যে নির্দেশিকাগুলো দিয়েছে সেগুলো আমরা ফলো করি। আমাদের ঝগড়া তো থাকবেই, কিন্তু সমাধান কিন্তু আমাদের নিজেদেরই বার করতে হবে। তাই আমরা সবাই সচেতন নাগরিক, আমরা একে হাত ধরে আমরা এই লড়াই করি এবং আশা করি আমরা এই লড়াই নিশ্চয়ই জয়লাভ করতে পারবো। সবাই খুব ভালো থাকুন এবং দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। শুভরাত্রি, নমস্কার।